দর্শক, আমি জান্নাতুন নাইম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্ত মঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর চা। এবং আজকে আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন একজন তরুণ রাজনীতিবিদ, যিনি দায়িত্ব পালন করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে, বর্তমানে দায়িত্ব পালন করছেন এনসিবির মুখপাত্র হিসেবে। দর্শক, আমার আজকের অতিথি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ যে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে আসলেন। কেমন আছেন আপনি? আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও মোটামুটি ভালো আর কি, যতটা থাকা যায়। আপনার বিয়ে তো করলেন 9-10 মাস হলো, কেমন যাচ্ছে বিবাহিত জীবন? মানে অনেকে বলে যে দিল্লি কা লাড্ডু, নাকি খেলেও পস্তাবেন না খেলেও পস্তাবেন? ভালোই, কিন্তু আমাদের জন্য একটু ম্যানেজ করা টাফ হয়ে যায়, যেহেতু রাজনীতিতে অনেক বেশি সময় দিতে হয়। এর আগে যখন সরকারে ছিলাম তখন আরও বেশি চাপ ছিল, এবং একজন রাজনীতিবিদের জীবন তো কণ্টকাকীর্ণ হয়, এবং তার ফ্যামিলিরও একই রকম। তো অভিযোগ তো নিশ্চয়ই করে, নাকি মেনে নিয়েছে? মানিয়ে নিতে হয় সবাইকে, ফ্যামিলি, বাবা মা, স্ত্রী, সবাইকে মানিয়ে নিতে হচ্ছে। বন্ধু বান্ধবকে সময় দিতে পারেন? সেভাবে পারি না, মাঝে মধ্যে যদি সময় হয়, কাজ শেষ হলে মাইন্ড করে না অনেক অনেক রাতে হয়তো মাঝে মধ্যে আবার টিসিতে গিয়ে চা খাওয়া, এর মধ্যে। বাট অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে আর কি জীবন, আগের মতো আর হয়ে ওঠে না সময় দেওয়ার। তা আপনি তো যখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন তখন একটা লাইসেন্স করা বন্দুক নিয়েছিলেন। তো লাইসেন্স তো বোধহয় 3 বছর থাকে, তার মানে বন্দুকের এখনো মালিকানা আছে। তো সেই বন্দুককে আজকে নিয়ে এসেছেন নাকি? মানে এই উত্তরের উপর ডিপেন্ড করে আমি পরবর্তী প্রশ্ন করব। না, প্রশ্ন করতে কোনো ভয় নেই, আর বন্দুক আমি সাথে নিয়ে ঘুরি না আর কি। যদি কখনো সেরকম ইনফরমেশন আসে বা যে রিস্ক আছে বা এরকম সময়, আসলে আমরা তো দেখেছি 5ই আগস্টের পরে ইভেন আমরা সরকারে থাকা অবস্থায় আমাদের সহযোগীদের উপর হামলা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে। ওসমান হাদি ভাই তো শহীদ হলেন বন্দুকের গুলিতে, একদম দিনের আলোতে। এখনও আমরা বিচার পাই নাই। তো ওই বাস্তবতা ছিল বলেই আসলে করতে হয়েছে। কোনো এটা এমন কিছু না যে এটা লাক্সারি বা এমন কিছু, এটা আসলে প্রয়োজন হয়ে গিয়েছে একটা সময়। জাস্ট আউট অফ কিউরিওসিটি জানতে যাচ্ছিলাম, মানে বন্দুকটার দাম কত নিয়েছিল? আমার স্পষ্ট মনে নেই, সম্ভবত। আপনি তো কিনেছিলেন? হ্যাঁ, আমার যেতে হয়েছিল। তো একটা পডকাস্টে আপনাকে বলতে শুনলাম যে 6 ডিজিটের স্যালারির চাকরি খুঁজছিলেন, তো রিসেন্টলি জানতে পারলাম যে পেয়েও গেছেন, যদিও 9টা-5টার জব না। তো সেই চাকরি কেমন যাচ্ছে, এবং আপনার কি মনে হয় যে মানে ছাত্র আন্দোলন না করলে, এত পরিচিত রাজনীতিবিদ না হলে শিক্ষা জীবন শেষ করবার 2 বছরের মাথায় 6 ডিজিটের স্যালারি ড্র করা যেত? মানে ধরে নিচ্ছি আপনি পাচ্ছেন, যেহেতু সেটুকু আপনার এক্সপেকটেশন ছিল। না, অবশ্যই সেটা তো হতো না, একটা ক্যারিয়ারের ইয়ে থাকতো। বাট আমার কখনো চাকরি করাটা আমার ইচ্ছা ছিল না, বা আমার বাট আপনি তো রাজনীতিকেও পেশা হিসেবে দেখতে চান না? আগ্রহ ছিল না। আমি নিজেই কিছু করার চেষ্টা করছিলাম আমার অনার্স কমপ্লিট হওয়ার পরেই। তার মধ্যে তো গণঅভ্যুত্থানটা হয়ে গেল। কিছু স্টার্ট আপ আইডিয়া নিয়ে কাজ করছিলাম নিজের জায়গা থেকে। আরও কয়েকজন ফ্রেন্ডসও ছিল, নিজেরা ছোট ছোট কন্ট্রিবিউশন দিয়ে শুরু করার চেষ্টা করছিলাম। তখন তো গণঅভ্যুত্থান হলো। আসলে চাকরি করাটা একটু স্বাধীন চেতা মানুষের জন্য একটু কঠিন হয়ে দাঁড়ায়। অনেকেই অ্যাডাপ্ট করে নিতে পারে, কিন্তু একটু কঠিন হয়ে দাঁড়ায় আর কি। ওই মাইন্ডসেটটাই কখনো ছিল না। তারপরেও সরকারে থাকার কারণে এবং দেখা যায় নিরাপত্তাজনিত কারণে এমন একটা লাইফস্টাইল মেনটেন করতে হয় বা এমনভাবে চলতে হয়, যেটা আসলে এই অসৎ উপায়ে অর্থ উপার্জন ছাড়া সম্ভব না, যদি আপনি কোনো চাকরি বা প্রফেশনের সাথে না থাকেন। ওই জায়গা থেকেই কিন্তু যেই বড় ভাই সুযোগ করে দিয়েছেন, আমার মনে হয় উনি এখন পস্তাচ্ছেন। তার মানে বেশি দিন চাকরি করবেন না বোঝা যাচ্ছে আপনার কথা শুনে। উনি এখন পস্তাচ্ছেন, কারণ আমি সময় দিতে পারছি না। তো কথা ওইভাবে বলেছে যে ভাই সময় হয়তো দিতে পারবো না। তো ওনার জায়গা থেকে উনি এটা মাইন্ডসেট ওইভাবেই ঠিক করে নিয়েছেন যে সময় দিতে পারবো না, অনেকটা কি বলা যায়, অনেকটা ছোট ভাইকে দেওয়ার মতোই স্যালারি দিচ্ছেন আর কি। আপনার যে বইটি আপনি লিখেছিলেন, জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু, সেই বই পড়ে আমি জানতে পারলাম যে আপনার একটা স্কুটি ছিল যখন বিশ্ববিদ্যালয়ে পড়তেন। তো এরপর তো গণঅভ্যুত্থান হলো, আপনি উপদেষ্টা হলেন, সরকারি গাড়ি পেলেন, বাড়ি পেলেন, ক্ষমতার কেন্দ্রে চলে আসলেন। তো সেখান থেকে আমি বলবো না যে এখন সাধারণ জীবনযাপন করছেন, বাট ওই যে সরকারি যে দায়িত্বটা, ক্ষমতার কেন্দ্রে থাকাটা, রাষ্ট্রীয় ক্ষমতা, সেটা আর থাকছে না। তো উপদেষ্টা হিসেবে জীবনটাকে উপভোগ করেছিলেন, নাকি এখনকার সময়টা উপভোগ করছেন? সেটা আসলে দায়িত্বের মতো উপভোগ করা। আমি তো মনে করি যে আমি অভ্যুত্থানের আগের সময়টাকে অ্যাজ এ পার্সোনাল লাইফে জীবন হিসেবে বা সময় হিসেবে বেশি উপভোগ করেছি। তখন এত বাইন্ডিংস, এত চাপ ছিল না। বাইরে গেলে কে দেখবে, কে চিনবে, এই ধরনের কোনো
ইয়া ছিল না, মাস্ক পরে ক্যাপ পরে বের হতে হতো না। তো এই যে খ্যাতির বিড়ম্বনা যেটাকে বলা হয় আর কি, সেলফি তোলা বা এই, তো তখন ভালো ছিল আর কি, যখন তখন যেখানে সেখানে যাওয়া যেত, বন্ধু বান্ধব নিয়ে প্ল্যান করা এখন কি একেবারেই ফ্রি পারেন না? থাকা। এখন খুবই কম, মানে এখন যে 6 মাসে একবার হয়তো। তো ওয়াইফ অভিযোগ সময় করে না হয়ে কোথাও ওঠে। ঘোরাতে নিয়ে গেল না, খাওয়াতে নিয়ে গেল না? এটা ওই এক ধরনের কন্ট্রাক্ট হয়ে গেছে আর কি। আর ইনফ্যাক্ট আমার স্কুটিটা এখনো আছে। তাই? আমার বইটা মনে হয় শুরু হয়েছিল স্কুটি দিয়ে, যখন যখন হাইকোর্টের রায়টা আসে তখনই আমি স্কুটি ঠিক করাচ্ছিলাম। তো হ্যাঁ, এটা, পড়ছিলাম। মাঝে মধ্যে নষ্ট হয়ে যায়, তো এখনো আছে, মাঝে মধ্যে আমি এটা চালানোর স্মৃতি চেষ্টা হিসেবে করি। রেখে দিয়েছেন নাকি চালান? চালাই আমি মাঝে মধ্যে, আমি হেলমেট পরে মাঝে মধ্যে একটু বের হয়ে ঘুরে বেড়াই, এটা দিয়ে আর কি। উপদেষ্টা হিসেবে থাকবার সময় আপনার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ এসেছে, তা আমি দেখলাম কোনোটি 100 কোটি টাকার নিচে নেই, 11,000 কোটি টাকা পর্যন্ত পেয়েছি। তবে 1,20,000 কোটি টাকা 1,20,000 আছে, আচ্ছা আমি 11,000 পর্যন্ত পেয়েছিলাম। তবে এর পক্ষে এখনো পর্যন্ত অন্তত আমার হাতে কোনো তথ্য প্রমাণ আমি দেখিনি। এর সাথে আরেকটি ব্যাপারও বলে রাখা ভালো, যে আপনার বিরুদ্ধে যেই রকম অভিযোগ এসেছে অন্য কোনো উপদেষ্টাদের নামে আমার কানে অন্তত আসেনি, যেমন নাহিদ ইসলাম বা মাহফুজ আলমের নামেও। তো বিষয়টা কি এমন হতে পারে যে আপনার শত্রু অনেক অন্যান্য উপদেষ্টাদের চেয়ে বেশি শত্রু, যে কারণে আপনার নামে অভিযোগগুলো এসেছে? নাকি আপনি এতটাই বুদ্ধিমান যে দুর্নীতি করেছেন, কাগজপত্রে কোনো ট্রেল থাকেনি, ধরা যায়নি? না, অনেকেই মনে করেন যে আমি তাদের মানে পাকা ধানে মই দেয়া কাজ করেছি আর কি। অনেকেই মনে করেন যে তারা হয়তো বিভিন্নভাবে আমার কাজের ফলে সংক্ষুব্ধ হয়েছেন, এবং এটা আপনি রাজনৈতিক ইয়াতে বা হচ্ছে গত যখন সরকারে ছিলাম তখনকার জার্নিটা দেখলেও হয়তো বুঝবেন যে আমার নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত অনেককে হয়তো পার্সোনালি এফেক্ট করেছে, কিন্তু সেটা একটা পলিসি ডিসিশন ছিল, সেটা কারোর সাথে পার্সোনাল শত্রুতা বা রাজনৈতিক কারণে না। ফলে এই প্রচারণা কিংবা অভিযোগ আমার ক্ষেত্রে অনেক বেশি। অন্যদের ক্ষেত্রে কেন হলো না? সবার ক্ষেত্রেই আছে, ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নামেও অভিযোগ আমি দেখলাম যে ওই যে অভিযোগ দিতে এমন পর্যায়ে চলে গেল, একটা ইভেন একটা রেজিস্টার্ড মিডিয়াতে আমি দেখলাম যে 1,20,000 কোটি টাকা, মানে $10 বিলিয়ন অভিযোগ আসলো। তো অভিযোগ সবার নামেই কম বেশি আছে। অভিযোগটা কখন হয়? স্বাভাবিকভাবেই এক তো হচ্ছে যদি আপনি দুর্নীতি করে থাকেন তাহলে আসবে, এবং সেক্ষেত্রে সেটা তো প্রমাণ করা সম্ভব। রাষ্ট্রের ইমেন্স পাওয়ার আছে রাষ্ট্রের কাছে, রাষ্ট্র সেটা প্রমাণ করতে পারে। আরেকটা হচ্ছে আমি আপনাকে সংক্ষুব্ধ করলাম, আপনার কোনো ক্ষতি করলাম, আপনি মনে করতেছেন যে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তখন আপনার ক্যাপাসিটিতে আপনি আমার বিরুদ্ধে প্রচারণা করবেন। আমরা তো দেখলাম যে সাউথ সিটি কর্পোরেশনকে কেন্দ্র করে একজন উনি একটা টিভির মালিক বা দায়িত্বে আছেন, তো ওই টিভি থেকেই এক ধরনের রিপোর্ট হওয়া শুরু করলো, উদ্দেশ্য প্রণোদিত মনে হচ্ছিল যে একটা, তো এটা একটা বোঝা যায় যে এটার পিছনে ইন্টেনশনটা কি বা কারণটা কি। তো এরকম বিভিন্ন গ্রুপ, বিভিন্ন শক্তি বা বিভিন্ন রাজনৈতিক দল বা গোষ্ঠী বা ব্যক্তি বিভিন্ন সময় আমার অনেক সিদ্ধান্তেই সংক্ষুব্ধ হতে পারেন। সেখান থেকেই তারা বিভিন্ন সময় অভিযোগগুলো দিয়ে এসেছেন, কিন্তু আজ পর্যন্ত কোনো অভিযোগের পক্ষে কোনো প্রমাণ তারা উপস্থাপন করতে পারেননি। এবং আমিও স্পষ্টভাবে বলেছি, আমি আজকে সংসদেও দেখলাম যে নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে একটা কথা বলা হয়েছে, তিনিও বলেছেন। আমরা বারবার বলছি যে আপনাদের শুধু অভিযোগ, এখন তো আপনাদের কাছে রাষ্ট্র আছে, আপনারাই বিভিন্ন সময় অভিযোগ করেছেন, তাহলে সেটা প্রমাণ করেন। এবং মানুষের কাছে তো স্পষ্ট হওয়া উচিত, এটা জাস্ট ন্যারেটিভ আকারে বা পারসেপশন আকারে তৈরি না করে এটা সত্য মিথ্যার সামনে নিয়ে আসা উচিত। তো সাউথ সিটি কর্পোরেশনে বলছিলেন যার নামে টিভির মালিকানা আছে, আমি ধরে নিচ্ছি আপনি ইশরাক সাহেবের কথাই তো বলছেন। অনেকে বলেন যে আপনার একগুঁয়ে সিদ্ধান্তের কারণেই তিনি নাকি মেয়র হতে পারেননি, যেহেতু উত্তরে প্রশাসক নিয়োগ হয়ে গিয়েছিল। ইশরাক সাহেব নিজে এমন অভিযোগ করেছেন। আপনি একটি লেখা আমি পাচ্ছিলাম, আপনি বলছেন যে তাকে যে ট্র্যাপে ফেলা হয়েছে, ফর এ বেটার নেগোসিয়েশন ব্যবহার করা হয়েছে, তা তিনি ভালো করেই জানেন এবং আমার পরিচিত একাধিক ব্যক্তির কাছে স্বীকারও করেছেন। ইশরাক সাহেবের সাথে কি আপনার কথাবার্তা হয়, সম্পর্ক কেমন? না, আমার সেরকম ভাবে কথাবার্তা হয়নি কখনো। বাট ওনাকে তো আমরা কখনো জিজ্ঞেস করেছেন যে ভাই কি সমস্যা? ফ্যাসিবাদের সময় থেকেই তো ওনাকে আমরা ফলো করি, এবং তখনকার সময় উনি যে সাহসী ভূমিকা রেখেছিলেন বিএনপির পক্ষ থেকে তরুণদের মধ্যে থেকে, সেটা খুব ইন্সপায়ারিং ছিল সবার জন্যই। কিন্তু আনফর্চুনেটলি কাজ করতে গিয়ে সেটা পাই নাই। এবং আমি এই যেটা আপনি কোট করলেন, ওই সময় বিএনপির সাথে সরকারের এক ধরনের টানাপোড়েন চলছিল, এবং আমার জানা মতে বিএনপির একজন বড় নেতা কয়েকবার মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করার শিডিউল চেয়েও পান নাই, এবং সেটা বিভিন্ন কারণ থাকতে পারে। এবং এই যে একটা টানাপোড়েন সরকারের সাথে একটা রাজনৈতিক দলের, ওই টানাপোড়েনটাকেই সমাধান করা বা এক ধরনের
একটা জায়গায় নিয়ে আসার জন্য সেই সময় এই আন্দোলনটাকে মানে আপনি বলছেন ইশরাক সাহেবকে ব্যবহার করা হয়েছিল? হ্যাঁ, অবশ্যই। এবং আপনি যদি দেখেন, যখন সরকারের সাথে বিএনপির একটা বৈঠক হলো এবং বৈঠকের পরেই জনাব রিজভী আহমেদ তিনি বললেন যে এই ধরনের কোনো আন্দোলনকে আমরা সমর্থন করি না, এবং সাথে সাথে আন্দোলনটা উইথড্র হয়ে গেল। তাহলে তখন তো যে সমস্যা নিয়ে আন্দোলন হচ্ছিল সেই সমস্যা তো সমাধান হয় না, তাহলে আন্দোলনটা উইথড্র কেন হলো? তাহলে সরকারের সাথে টানাপোড়েন চলছিল, টানাপোড়েনটার কোনো সমাধান হচ্ছিল না। যখন সরকারের সাথে বিএনপির একটা বৈঠক হলো, কোনো বোঝাপড়া হয়েছে কি হয় নাই সেটা ভিন্ন আলাপ, কিন্তু তারপরেই রিজভী আহমেদের মতো একজন দায়িত্বশীল বিএনপির বড় নেতা তিনি বক্তব্য দিলেন যে এই ধরনের আন্দোলনকে, এগুলো নিয়ে অনেক ট্রলও হয়েছে যে আন্দোলনকে আমরা সমর্থন করি না, কোনো জায়গায় ঘেরাও করা, কোনো অফিস ঘেরাও করা, এটাকে আমরা সমর্থন করি না। তারপরে এই আন্দোলনটা নিজে নিজেই থেমে গেল। এবং যেহেতু আপনি এলজিআরটির দায়িত্বে ছিলেন সেজন্য আপনার ঘাড়ে দোষটা চাপানো, এটা দোষটা চাপানো হয় আমার ঘাড়ে, পারসেপশনটা তৈরি হয়েছে আমার ঘাড়ে যে আসিফ মাহমুদ এটা। তখন অন্য ইস্যু হইলো অন্য, তখন শুধুমাত্র এই একটা বিষয় নিয়ে কিন্তু আন্দোলন চলছিল না, আরও কয়েকটা আন্দোলন একই সাথে কিন্তু সাইমালটেনিয়াসলি চলছিল, কিন্তু এই আলোচনাটা শেষ হওয়ার পরে সব আন্দোলন আমরা দেখলাম যে ভ্যানিশ হয়ে গেল। আপনি ডক্টর ইউনূসের কথা একটু আগে বলছিলেন, তো ডক্টর ইউনূসের প্রতি আপনাদের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা আমার কাছে মনে হয়েছে যে অতুলনীয়। এবং আপনার ফেসবুকে আমি সম্ভবত 6 আগস্টই দেখলাম, মানে 2024-এর 5 আগস্টের পরের দিন, ইন ডক্টর ইউনূস উই ট্রাস্ট। তো তিনি যখন তিনি প্রধান উপদেষ্টা ছিলেন, তিনি এসএসএফ এর নিরাপত্তা সহ 1 বছরের জন্য ভিভিআইপি প্রোটোকল নিজের জন্য নিয়ে রেখেছেন। সম্প্রতি দেখলাম সেই সুবিধাটা 6 মাসে নামিয়ে আনা হয়েছে। তো তার এভাবে ভিভিআইপি প্রোটোকল নেওয়াকে আপনি কিভাবে দেখেন? আগের থেকে জানতেন কিনা? এবং কমানোটাকেই বা কিভাবে দেখেন, নাকি মনে করেন যে 1 বছর কেন, ওনাকে আরও অনেক দিন দেওয়া উচিত? না, এটা আসলে এই বিষয়টা আমার অবগত না, যেহেতু আমি আরও 2 মাস আগেই পদত্যাগ করেছিলাম সরকার থেকে। তবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা থাকেন, পরবর্তীতে যেহেতু দায়িত্ব পালন করতে গিয়ে তাদের অনেক শত্রু মিত্র অনেক কিছুই হয়, তো পরবর্তীতে তাদের নিরাপত্তার একটা প্রবিধান আমার মনে হয় আছে কিছু ক্ষেত্রে। যেমন রাষ্ট্রপতি তো সবসময়, যে রাষ্ট্রপতি কখনো থাকেন তিনি পরবর্তীতে সারা জীবনই আসলে ভিভিআইপি নিরাপত্তা পেয়ে থাকেন। কিন্তু আপনাদের নিরাপত্তা ঝুঁকি তো আরও বেশি ছিল না? আমাদের আছে, আমাদেরকেও সরকার, আমি পদত্যাগ করার পরে অন্তর্বর্তীকালীন সরকার থাকার সময়টাতে যখন ওসমান হাদির হত্যাকাণ্ডটা সংঘটিত হয় তখন এক ধরনের নিরাপত্তা দেওয়া হয়েছিল। তারপরেও এটা ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভ থাকতে পারে। যেমন আমাদেরকে অনেকে বলে যে বাসা থেকেই বের হয়েও না, যে এই ধরনের ঘটনাগুলো বা ব্রিজগুলো কখন, কিন্তু সেটা না হলে তো আর আমাদের তো জনগণের সাথে যোগাযোগটাও থাকা লাগবে। তো এটা এক একজনের পার্সপেক্টিভ এক এক রকম হতে পারে। তবে আমার মনে হয় রাষ্ট্রের পক্ষ থেকে যারা এরকম গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন বা এখনও আছেন তাদেরও পরবর্তীতে এক ধরনের নিরাপত্তার একটা বিধান বা সুযোগ থাকা উচিত। 6 মাস করে ফেলানোটা ঠিক হয়নি বলছেন? আমি জানি না আসলে এটা কি ধরনের 1 বছরের জন্য নেওয়া হলো, 6 মাস, এটা নিয়েও বিতর্ক আছে যে 6 মাসকে আসলে করা হয়েছে কি হয় নাই। এবং আমার মনে হয় ভিভিআইপি হোক বা না হোক, তারপরে রাষ্ট্রের এক ধরনের নিরাপত্তা বেষ্টনী বা এক ধরনের নিরাপত্তার প্রসিজার থাকা উচিত এ ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্ব যারা পালন করেন। কারণ আলটিমেটলি কোনো একটা দুর্ঘটনা ঘটলে এটা দেশের জন্য, দেশের ভাবমূর্তির জন্য, রাষ্ট্রের জন্যই আসলে ক্ষতিকর। তার সময় যুক্তরাষ্ট্রের সাথে একেবারে শেষ মুহূর্তে একটা তড়িঘড়ি করে চুক্তি হলো। তো আমি তখন যিনি প্রেস সচিব ছিলেন তার বক্তব্যের মাধ্যমে জানতে পারলাম যে এসব নিয়ে অনেকদিন ধরে ক্যাবিনেটে কথাবার্তা হয়েছে। তার মানে নিশ্চয়ই আপনিও জানতেন যে এই চুক্তি হবে বা হচ্ছে এই ধরনের কিছু, কারণ তিনি বলেছেন যে 1 বছর ধরে নাকি কথাবার্তা হচ্ছে। এই চুক্তির বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন আলাপ আলোচনা কান কথার মতো শুনেছি, কিন্তু অফিসিয়ালি কোনো আলোচনা আমি অংশ ছিলাম না। হয়তো যদি ক্যাবিনেটে আলাপ হয়েও থাকে হয়তো আমি সেদিন উপস্থিত ছিলাম না, অথবা আমি এই চুক্তি নিয়ে রাজনৈতিক মহলেও বিভিন্ন আলাপ আলোচনা চলছিল। বিএনপি তখন বলছিল যে সরকারকে এরকম কোনো চুক্তি করতে পারে কিনা, সরকার তো এই এখতিয়ার নাই, অন্তর্বর্তীকালীন সরকার কেন করবে। তারপর আবার নির্বাচনের 3 দিন আগে হলো এবং এটা নিয়ে আমরা দেখলাম যে বিএনপি নিশ্চুপ হয়ে গেল এবং তারা এখন বলছে যে এই চুক্তি তারা কন্টিনিউ করবে। তো এটা কোনো সমঝোতার মধ্য দিয়েও হয়েছে কিনা সেটাও আসলে ভেবে দেখা দরকার। তবে চুক্তিটার বিষয়ে আমি একটু সামারি পড়ার চেষ্টা করেছিলাম, দেখার চেষ্টা করেছিলাম। আসলে সেটা যদি সাদা চোখে আমি সাধারণ জনগণ হিসেবে যদি দেখি, এটা বাংলাদেশের জন্য খুব একটা ভালো হয়েছে বলে আমার মনে হয় না। অনেক যুক্তি দেন যে বাংলাদেশের ট্যারিফ সমস্যার সমাধানের জন্য যখন ট্যারিফ বাড়িয়ে দিলেন ট্রাম্প, তখন সেটাকে কমিয়ে আনার জন্য এই চুক্তিটা করতে হয়েছে। কিন্তু আখেরে এই চুক্তিটা বাংলাদেশের জন্য ভালো কোনো চুক্তি হয়েছে বলে আমার মনে হয় না, এবং এটা নিয়ে এখনকার যারা পলিসি মেকার আছেন তাদেরকে আবার রিথিঙ্ক করা উচিত। আমরা যে কোনো দেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক সবসময়
এই দেনা পাওনার হিসাবটা সবসময় ইকুয়াল জায়গায় থাকা উচিত, এটা কখনোই অন্যদের জন্য হেভি আমাদের জন্য হালকা হওয়া উচিত না। তো এই চুক্তি নিয়ে তো আমি বিরোধী দলকেও কথা বলতে দেখছি না, এনসিপি কেও বলতে শুনলাম বলে তো মনে হলো না। আমাদের নেতারা বিভিন্ন পর্যায়ে বলেছেন, এই যে আমি এখন বলছি যে এই চুক্তিটা বাংলাদেশের জনগণের হিতে কতটুকু হয়েছে সেটা নিয়ে তার মানে প্রশ্ন আমি কি রয়েছে। ধরে নিতে পারি যে এটা এনসিপির অফিশিয়াল বক্তব্য যে এই চুক্তি এনসিপি এনসিপি সমর্থন করছে এই না? চুক্তি নিয়ে তারা ক্রিটিক্যাল, এই চুক্তিকে তারা কোনো ইয়া দিতে চায় না, এবং এই চুক্তি নিয়ে আমরা মনে করি যে আরও বড় পরিসরে ন্যাশনাল ডায়ালগ হওয়া উচিত এবং রাজনৈতিক দলগুলো আরও কনসার্ন হওয়া উচিত। যিনি এই চুক্তিটিকে আলোর মুখ দেখিয়েছিলেন বলে সবচেয়ে বেশি প্রচার আছে, তিনি তখন আপনাদের সময় উপদেষ্টা ছিলেন, তিনি এখন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপি সরকার। কিভাবে হয়েছেন আমি অবশ্য বুঝতে পারছি না, আপনার আইডিয়া আছে নাকি আমি জানি না। তাকে উপদেষ্টা পরিষদে কিভাবে নিয়োগ দেওয়া হয়েছিল সেটাও কি জানেন? এই বিষয়টা আমি অবগত না। প্রথমত তিনি উপদেষ্টা হন নাই, তিনি মানে উপদেষ্টা পদমর্যাদায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন। প্রথমে রোহিঙ্গা বিষয়ক দায়িত্বে ছিলেন, পরবর্তীতে তিনি নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা হলেন, এবং তিনি তার উপদেষ্টা পদমর্যাদায় যারা ছিলেন তারা ক্যাবিনেটেও বসতেন না। ক্যাবিনেটে যারা মন্ত্রণালয়ের দায়িত্বশীল উপদেষ্টা আছেন তারাই বসতেন আর কি। ফলে ওইভাবে ইন্টারাকশন অফিসিয়ালি হওয়ার সুযোগ কম হয়েছে। কিন্তু সবসময় আমার কাছে এক ধরনের রহস্যজনক ক্যারেক্টার বা রহস্যজনক, পুরো প্রক্রিয়াটাই একটা রহস্যজনক ইয়ার মধ্যে দিয়ে গিয়েছে। কিন্তু কিছু ইন্ডিকেশন, যেমন আমি ইতিপূর্বেও বলেছি যে সরকার নির্বাচন যত ঘনিয়ে আসে তত ওনার আসলে ক্ষমতা কিংবা ওনার হস্তক্ষেপ বিভিন্ন ক্ষেত্রে আমরা বাড়তে দেখতে থাকি। যেমন পুলিশের এসপি পরিবর্তন, জেলায় এসপি যখন পরিবর্তন হয়, যখন লটারির মাধ্যমে পরিবর্তনগুলো হয়, যখন জেলা পরিষদের ডিসি পরিবর্তন হয়, এগুলোর জন্য কিন্তু সরকারের মধ্যে একটা ফাংশনাল বডি ছিল। সরকারের মধ্যে দুইটা কমিটি ছিল, একটা পুলিশের বদলি এবং শৃঙ্খলা সংক্রান্ত কমিটি, আরেকটা ছিল জনপ্রশাসনের বদলি এবং শৃঙ্খলা সংক্রান্ত কমিটি। তো এই কমিটিগুলোই বসে সিদ্ধান্ত নিয়ে, ওই কমিটি 5 জন উপদেষ্টা করেছিলেন উভয় কমিটিতে, আমি একটা কমিটির মেম্বার সেক্রেটারি ছিলাম। তো এই কমিটিগুলোই স্বাভাবিক প্রক্রিয়ায় যে কোনো একটা জায়গায় এসপি খালি হচ্ছে, বাকিদের মধ্য থেকে তখন আমরা একটা পলিসি করি যে পরীক্ষা নিয়ে যে একটা শর্টলিস্ট করে সেখান থেকে বাছাই করে দেয়া। তো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে হচ্ছিল, কিন্তু শেষ পর্যায়ে আমরা দেখলাম যে জনাব খলিল সাহেব তিনি এই প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেলেন, যদিও তিনি উভয় কমিটির কোনো কমিটির মেম্বার ছিলেন না। তখন আমাদেরকে বলা হলো যে মাননীয় প্রধান উপদেষ্টা চান তিনি যেন এখানে এই প্রক্রিয়ার মধ্যে থাকেন। কোনো সমস্যা নাই এটাতে, এবং কোনো সমস্যা হওয়া উচিত না, হওয়ার কথাও না, যদি না তিনি এই সরকারে একটা দায়িত্বে আসতেন। তো তিনি এই সরকারের দায়িত্বে আসার পরেই প্রশ্ন ওঠে যে ওনার পূর্ববর্তী যে কার্যক্রম সেটা আসলে কেন হয়েছে বা কিভাবে হয়েছে, কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে হলো। এখন এই পুরো ডিসকাশন থেকে এই লাইনটা খুব সহজেই টানা যায় যে তিনি এসপি, তারপরে ডিসি বদলি করার মধ্য দিয়ে, তারপর সরকারের মধ্যে আরও হয়তো তিনি যেহেতু নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, গোয়েন্দা সংস্থার মধ্যে প্রভাব বিস্তারের মধ্য দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার ক্ষেত্রে কোনো ধরনের অবদান রেখেছেন কিনা, বা এ ধরনের কোনো কিছু করার ফলেই কি আজকে উনি পররাষ্ট্রমন্ত্রী হলেন কিনা, এই প্রশ্নটা আসলে। আপনার কি মনে হয় যে তিনি এই প্রভাব বিস্তার না করলে বিএনপি ক্ষমতায় আসতো না? এখন কতটুকু সরকারে যেতেন এমন কি মনে হয়? এখানে কতটুকু কি প্রভাব বিস্তার করা হয়েছে, কি হয়েছে, সেটা তো করার বিষয় আছে। এখন অনেক কিছুই হতে পারতো, অনেক কিছুই আমরা নির্বাচনের দিনও দেখেছি, যখন ফলাফল প্রায় সমান সমান চলছিল একটা পর্যায় পর্যন্ত, আর 7টা কি 7:30 পর্যন্ত আমরা দেখলাম যে ফলাফল 11 দলীয় জোট এবং বিএনপির প্রায় সমান সমান। তারপর আমরা হঠাৎ দেখলাম যে কেন্দ্রগুলো থেকে ভোটের ফলাফল আসা বন্ধ হয়ে গেছে, এবং বেশিরভাগ জায়গায় যেখানে আমরা এগিয়ে আছি, এবং 1.5 থেকে 2 ঘন্টার মতো একটা পজ আমরা দেখলাম। আমি ইসিতে ছিলাম সশরীরে তখন, আমি যেহেতু নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলাম। তো 2 ঘন্টা পজের পর আমরা দেখলাম যে যেই কেন্দ্রগুলোতে আমাদের প্রার্থীদের রেজাল্ট খারাপ সেগুলো আসতেছে, এবং বিভিন্ন কেন্দ্র দখল করার মতো একটা প্রক্রিয়া আমরা ঢাকা 13 আসনে দেখেছি। একটা কেন্দ্র থেকে ব্যালট বাক্স নিয়ে দৌড়ে চলে গিয়েছে। আমরা ঢাকা 8-এ দেখলাম যে একজন এমপি প্রার্থীর স্ত্রী নিজে ভোট গণনা পর্যবেক্ষণ করছেন, তদারকি করছেন। তো এই ঘটনাগুলোর মধ্য দিয়ে রেজাল্ট ঘুরিয়ে দেয়া, কিংবা এই যে এসপি এবং ডিসিদের নিয়োগটা নিজেদের কন্ট্রোলে রাখার মাধ্যমে, এবং আমরা তো জানি প্রশাসন বিগত 3টা নির্বাচন প্রশাসন করেছে এই 26-এর নির্বাচনের আগে, তো তাদের হাতে ইমেন্স পাওয়ার থাকে ইলেকশনের সময়, তারাই সম্পূর্ণ ব্যবস্থাটার দায়িত্ব থাকে। করে দিয়ে মেকানিজমটা করা হয়েছে কিনা এটা অবশ্যই প্রশ্ন তোলে যখন তিনি আসলে এই সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ জায়গায় আসেন। সেই জন্য প্রশ্ন থাকছে।
আপনাকে কোনো একটা ইন্টারভিউতে বলতে শুনলাম, অথবা বোধহয় ফেসবুকেই আমি দেখেছি, আপনি লিখেছেন যে ছাত্র উপদেষ্টাদের সামনে রেখে অনেক কিছু ম্যানেজ করার চেষ্টা করা হয়েছে। এখন আমরা বুঝতে পারছি খেলোয়াড়রা কারা কারা ছিল এবং কোথায় কোথায় খেললো। তো যারা উপদেষ্টা ছিলেন, মানে ধরে নিচ্ছি আমি আপনার এই বক্তব্যের মাধ্যমে যে যারা উপদেষ্টা ছিলেন তাদের সবাই যে জুলাইয়ের চেতনা ধারণ করেননি এটি পরিষ্কার। তাদের কি 2-4 জনের নাম বলা সম্ভব কিনা, কারা ছিলেন? না, আমি কারোর নাম বলতে চাই না। এটা কত শতাংশ উপদেষ্টা ছিলেন? আমরা হয়তো যদি আপনি কাজই অবজার্ভ করেন, তারা তো আমাদের সাবেক কলিগ, এবং শুধু উপদেষ্টারাই যে সরকার পরিচালনা করে এমন তো না। এখানে দেশে অনেক উপদেষ্টার থেকে শক্তিশালী অনেক প্রতিষ্ঠান দেশে আছে, এবং ওই প্রতিষ্ঠানের প্রধানরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দেশের গোয়েন্দা সংস্থাগুলো, দেশের সাংবিধানিক অন্যান্য প্রতিষ্ঠানগুলো, ইলেকশন কমিশন, অনেকগুলো, মানে উপদেষ্টারা হচ্ছে ফেস একটা গভর্নমেন্টের। এর পেছনে অনেক ক্রীড়নক আছেন, অনেকেই আছেন। তো আমাদের জন্য রাষ্ট্র পরিচালনাটা একদম প্রথম, এবং আমাদের কোনো প্রায়র এক্সপেরিয়েন্স নাই, এবং আমরা জানি না যে কে বন্ধু কে শত্রু, কে আসলে জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করছে বা কে আমাদেরকে দেখাচ্ছে যে সে ধারণ করছে ফর সার্টেন গেইন অথবা সার্টেন ক্যাপাসিটি নেওয়ার জন্য। তো সেটা আমাদের জন্য একটা লার্নিং ছিল। আমরা হয়তো প্রথম 3 মাস কাউকে বন্ধু ভেবেছি, পরে দেখলাম যে না, তার ব্যাপারে ক্রিটিক্যাল থাকা উচিত। পরের 3 মাস আবার দেখলাম যে আরেকজন। তো পুরো একটা লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে আমরা এসেছি। আবার এই যে নির্বাচনের পরে অনেকগুলো ডট মিলানো যায়, এই যে খলিলুর রহমান যদি মন্ত্রী না হইতেন তাহলে হয়তো আমরা বসে আজকে ওই বিষয়ে ডিসকাস করতাম না। তো সব কিছু মিলিয়েই, এবং মূলত এই জন্যই কিন্তু আমাদের এই যে সরকারে থাকার ডিসিশনটা, এটা নিয়ে অনেকে অনেক কথা বলেন। আমাদের এই যে বিশ্বাস করতে না পারার জায়গা থেকে, এবং বিশ্বাস করতে না পারাটাই স্বাভাবিক, কারণ যারা উপদেষ্টা হচ্ছিলেন তারা একটা আলাদা জেনারেশনকে বিলং করেন, আমরা একটা আলাদা জেনারেশনকে বিলং করি। তারা এই সোসাইটিতে আছেন অলমোস্ট 50 বছর ধরে, 60 বছর ধরে। আমাদের বয়সী হয়েছে 26-27 বছর সে সময়। তো সেজন্য ওই বিশ্বাসের জায়গাটা এবং ওয়াচডগ হিসেবে থাকার আইডিয়া থেকে আমাদের মন্ত্রণালয় চালাইতে হবে বা কিছু করতে হবে, ওইটা আমাদের ইয়া ছিল না। আপনারা ছাত্ররা ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করেছিলেন প্রধান উপদেষ্টা হিসেবে, তবে আমরা জানতে পারলাম যে বিভিন্ন মহল থেকে আরও অনেকের নামই সেখানে বলা হয়েছিল, বিকল্প প্রস্তাব এসেছিল। এবং আপনার একটি ইন্টারভিউর মাধ্যমে আমি জানতে পারলাম যে আসিফ নজরুল স্যার বলছিলেন যে ডক্টর ইউনূস হয়তো রাজি হবেন না। তো আর প্রমিনেন্ট কারা ছিলেন প্রধান উপদেষ্টার পদে যাবার জন্য, কি কি নাম বলা যায় কিনা? আসিফ নজরুল স্যার ছিলেন নাকি? নাম আসছিল আরও কয়েকজনের, যেমন আমাদের অর্থ উপদেষ্টা যিনি ছিলেন সালাউদ্দিন আহমেদ স্যার, ওনার নাম এসেছিল। আসিফ নজরুল স্যারের নামও এসেছিল, তারপর আলিরিয়াজ স্যারের নামও এসেছিল। তো বাট আমাদের কাছে যেটা মনে হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া এই সময়কার ক্রাইসিসটা মোকাবিলা করা, হয়তো এই সরকারের সফলতা ব্যর্থতা সব কিছু নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু ওইরকম একজন ক্যারেক্টার বা ওইরকম একজন পার্সোনালিটি ছাড়া আমাদের যেই পার্শ্ববর্তী দেশের হুমকি ধামকি, আমাদের ইন্টারনাল যেই ক্রাইসিস, আমাদের ইকোনমিক যে ক্রাইসিস, শেখ হাসিনার পতনের পরে তো সবচেয়ে বড় ক্রাইসিস আমাদের ইকোনমিক ক্রাইসিস, এগুলো মোকাবেলা করা সম্ভব হতো না। এবং আলটিমেটলি আমরা সেটার একটা প্রমাণও পেয়েছি যে বাংলাদেশ ইকোনমিক সেক্টরে ভালো করেছে গত 1.5 বছরে, যখন অন্তর্বর্তী সরকার ছিল। এবং আমরা বিভিন্ন আশেপাশের দেশ থেকে অনেক হুমকি পেয়েছি, কিন্তু তারপরেও সেগুলো আমরা জাতীয় ঐক্যের মধ্য দিয়ে আমরা উত্তরণ ঘটাতে পেরেছি। তো এগুলো ছিল আমাদের কনসার্ন, যে এই জায়গাগুলো করার মতো আমাদের ওইরকম স্ট্রং পার্সোনালিটি অপশন আমাদের কাছে নেই। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রাথমিকভাবে রাজি না হলেও পরে আমরা আবার তাকে চিন্তা করতে বলি এবং রাজি করে নিয়ে আসি। যদিও এক্ষেত্রে যদি আজকে বলেন আমাকে করতে, পুনর্মূল্যায়ন করতে, তাহলে আমি বলবো যে সরকারের সদিচ্ছা ছিল, কিন্তু সরকারের রাজনৈতিক বোঝাপড়া কিংবা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড না থাকার কারণে, অনেক ক্ষেত্রে কঠোর হতে না পারার কারণে, কিংবা পলিটিক্যাল ডিসিশন যেভাবে নিতে হয় আর কি, ইয়েস অর নো ডিসিশন, এইগুলো নিতে না পারার কারণে অনেক ক্ষেত্রেই হয়তো আমরা জনগণের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করতে পারি নাই। আচ্ছা, ক্ষমতার ভরকেন্দ্রের কথায় বলছিলাম যে আসবো। আপনি উপদেষ্টা থাকাকালীন খুব সুন্দর একটি গোছানো ইন্টারভিউ আপনার পেজ থেকে শেয়ার করেছিলেন, যেখানে আপনি সেনাপ্রধান সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছিলেন, যে তিনি বলেছেন বুকে পাথর বেঁধে ডক্টর ইউনূসকে তিনি মেনে নিতে আপনাদের চাপে বাধ্য হয়েছেন। তো সেই তথ্যটা যে আপনি জনগণকে জানাবেন, এইটা কি অন এ ওয়ান ফাইন মর্নিং আপনি সিদ্ধান্ত নিলেন যে এটা জানানো দরকার এতদিন পরে, নাকি কেউ আপনাকে বলেছিল যে এই তথ্যটা জনগণের সামনে আপনার উপস্থাপন করা উচিত? কেননা ঠিক তার কয়েকদিন আগে হাসনাত আবদুল্লাহর একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে কথা বলে, তার আগের দিন আছে।
কথাবার্তা হচ্ছিল, সেই সময় আমরা অনেক উড়ো খবর শুনছিলাম ডক্টর ইউনূসের সাথে সেনাপ্রধানের কিছুটা সমস্যা যাচ্ছে। মানে আপনি নিজের ইচ্ছাই করলেন না কেউ বলেছিল? না, সেটা আমার মনে হয়েছে যে ওই সময়কার প্রক্রিয়া নিয়ে অনেক ধরনের কথাবার্তাই এর আগে পরে চলছিল, যে কোন প্রক্রিয়া সরকারটা গঠিত হলো, কি কি, এটা নিয়ে নানা ধরনের স্টেটমেন্ট আসছিল। তো আমরা তো একেবারেই সেন্টারে থেকে পুরো প্রক্রিয়াটা দেখেছি এবং প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত ছিলাম। ফলে আমার মনে হলো এই বিষয় নিয়ে কথা বলা প্রয়োজন। এবং তখন এক ধরনের আওয়ামী লীগকে ফিরিয়ে আনা, রিফাইন্ড আওয়ামী লীগ করা, এই ধরনের একটা প্রক্রিয়ার আলাপ আলোচনা বিভিন্ন জায়গা থেকে শুনছিলাম। এবং আওয়ামী লীগের 40% ভোট, 30% ভোট, এই ধরনের আলাপ আলোচনা বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছিল। ফলে আমাদের বা আমার মনে হয়েছে যে কিছু বিষয়ে জনগণের কাছে স্পষ্ট থাকা প্রয়োজন। এবং এই যে এই ধরনের চেষ্টা বা প্রক্রিয়া আওয়ামী লীগ সংক্রান্ত, এগুলো বন্ধ হওয়া প্রয়োজন। তো সেই জায়গা থেকেই আমার তখন এটা স্টেটমেন্টে অনেকে বলে থাকেন যে এটা আমার তখনকার সময়ে গোপনীয়তার শপথ ভঙ্গ হয়েছে কিনা। এই ঘটনাটা তো শপথ নেওয়ার আগের ঘটনা, ফলে সেটা আমি বলতেই পারি। তো এবং আমার মনে হয়েছে যে প্রক্রিয়াটা নিয়ে অনেকের অনেক স্টেটমেন্ট আসছিল, অনেকের অনেক বক্তব্য আসছিল, কিন্তু আসল ঘটনাটা কি সেটা অনেকেই হয়তো জানতো না বা জানে না। সেই জায়গা থেকে প্রক্রিয়াটা নিয়ে আমি কথা বলেছিলাম এবং তখনই প্রথম বলেছিলাম যে আরও অনেকের নাম প্রস্তাব করা হচ্ছিল, অনেকের নাম আসছিল। কিন্তু আমাদের ক্ষুদ্র বোঝাপড়াই বলেন আর যাই বলেন, তখন আমরা অন্য কাউকে দেখছিলাম যে ফিট আছেন এই দায়িত্ব ভারটা নেওয়ার জন্য। এবং এই যে কনসার্নটা যে আওয়ামী লীগ তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করেন না, তিনি কেন প্রধান উপদেষ্টা হবেন। তো আমাদের একটা স্পষ্ট উত্তর বা স্পষ্ট অবস্থান ছিল যে জুলাই গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগের আর কোনো প্রাসঙ্গিকতা বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে থাকা উচিত না, বা তাকে মাথায় নিয়ে আমার বাংলাদেশের পলিসি নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো সেই ইন্টারভিউ এখনো কি বলবেন যে ঠিকঠাকই দিয়েছেন, নাকি কোনো রিগ্রেট আছে? বা সেই ইন্টারভিউর পরে আর্মি চিফের সাথে আপনার দেখা হয়েছিল নাকি, কথাবার্তা হয়েছিল নাকি, তিনি কিছু বুঝিয়েছেন নাকি, এখন সম্পর্ক কেমন? দেয়া ঠিক হয়েছিল কি হয় নাই সেটা ভিন্ন আলোচনা হতে পারে। এবং কিন্তু যেটা সত্য আমি ফ্যাক্ট তুলে ধরেছি, এবং কেউ আজ পর্যন্ত বলেও নাই যে না এটা ফ্যাক্ট না অন্য কিছু ফ্যাক্ট। ওই মিটিংয়ে তো আরও অনেকে ছিলেন বঙ্গভবনে, যে মিটিংটি। এরপরও বিভিন্ন রাষ্ট্রীয় প্রোগ্রামে আমার দেখা হয়েছে, হাই হ্যালো হয়েছে, কথা হয়েছে, কিন্তু এই স্পেসিফিক এই বিষয়ে কথা হয়নি। উনি আর কিছু জিজ্ঞাসা করেননি বা বলেন উনি? আচ্ছা, আপনার কি মনে হয় সশস্ত্র বাহিনী যদি না চাইতো তাহলে 5 আগস্ট শেখ হাসিনার পতন হতো? বা ওই গণঅভ্যুত্থানের সময় সশস্ত্র বাহিনীর ভূমিকাকে আপনি কিভাবে দেখেন, সেনাপ্রধানের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? সশস্ত্র বাহিনীর একটা বড় অংশ সবসময় এই গণঅভ্যুত্থানের পক্ষে ছিল বলেই এই গণঅভ্যুত্থান সফলতা খুব দ্রুত সময়ের মধ্যে পেয়েছে। এবং 5ই আগস্ট আমাদের লং মার্চে তো পুলিশ গুলি চালিয়েছে, আমরা দেখেছি। আরও বিভিন্ন যে বাহিনী আছে, র্যাব সহ সবাই গুলি চালিয়েছে 5ই আগস্ট। এবং 5ই আগস্টে মনে হয় সিঙ্গেল একদিনে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। এবং আমি নিজেও যেখানে ছিলাম সেখানে আমার সামনে 3 জন আপনার পাশে তো শহীদ আনাস শহীদ হয়েছেন, হ্যাঁ, চানখারপুলে। তো সেই দিনের সেই সময়টাতে যদি আমাদের সশস্ত্র বাহিনীও এই ক্র্যাকডাউনে নেমে আসতো, তাহলে অবশ্যই আমাদের গণঅভ্যুত্থানের সফলতা আরও বা আরও লম্বা সময় হয়তো আমাদেরকে চেষ্টা করতে হতো। কিন্তু একটা বিষয় আমরা সার্টেন ছিলাম যে বাংলাদেশের মানুষ যেভাবে জেগে উঠেছে, এটাকে কেউ ঠেকাতে পারবে না, এটাকে কেউ করতে পারবে না। এবং তখন যদি সশস্ত্র বাহিনীর কাছে একটা গুরুত্বপূর্ণ খুবই সময় ছিল যে তারা কি বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবে নাকি এস্টাবলিশমেন্টের পক্ষে দাঁড়াবে। সশস্ত্র বাহিনী বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়িয়েছে, এবং তাদের সেই নীরবতাটাই, তাদের সেই গুলি না করাটাই এই গণঅভ্যুত্থানকে দ্রুত সফলতা ত্বরান্বিত করেছে। এবং সেটার জন্য আমরা অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞ। এবং আমরা তখন আমাদের বক্তব্যে বারবার বলছিলাম যে আপনাদের দেশপ্রেমের পরিচয় বা দেশপ্রেমের একটা পরীক্ষা দেওয়ার এটাই সময়, এবং তারা সেটা যথাযথভাবে দিয়েছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা ভূমিকা সেই সময়টাতে রেখেছেন। ফলে গণঅভ্যুত্থানটা খুব দ্রুত সফল হয়েছে। এবং আমরা সবসময় বলি যে বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশের ব্যাকবোন, এবং বাংলাদেশের আমরা যেই একটা জিওগ্রাফিক্যাল পজিশনে আছি, বা যে একটা আমাদের রাষ্ট্রটা ঠিক যেখানে অবস্থিত এবং আমাদের আশেপাশে যারা আছে, আমরা সবসময় থ্রেটেন্ড অবস্থার মধ্যে আছি। এবং আমরা দেখছি যে আশেপাশে বিভিন্ন রাষ্ট্রে এগুলো ঘটছে। পৃথিবীতে এখন ইনভেশন একটা স্বাভাবিক ঘটনা হয়ে গেছে। আমরা ইউক্রেনে দেখেছি, আমরা ফিলিস্তিনে দেখেছি, আমরা ইরান আমেরিকা যুদ্ধ দেখছি।
তো সেই পরিস্থিতিতে আমাদের সেনাবাহিনী আমাদের সবচেয়ে বড় শক্তির জায়গা এবং আরও শক্তিশালী করা প্রয়োজন এই বর্তমান বিশ্বের পরিস্থিতিকে বিবেচনায় রেখে, এবং তাদের এই যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা সময় 2024 সালে একটা দেশের পক্ষে, দেশের জনগণের পক্ষে যে একটা অবস্থান, এই যে দেশপ্রেম, এইটার সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া পরিষ্কার। আপনি আরও একটি বিস্ফোরক মন্তব্য করেছিলেন যে ডিপ স্টেট চেয়েছিল আপনারা কিছু শর্ত মানলে 2029 পর্যন্ত ক্ষমতায় থাকতে পারতেন। তো সেই ডিপ স্টেটের অংশ কি সেনাবাহিনীও রয়েছে নাকি, বা কোনো বাহিনী রয়েছে নাকি, এবং থাকলে কোন লেভেলের অফিসার, পরিষ্কার করা যায় কিনা? আমি আসলে মানে তারা তো আর আপনার সামনে এসে বলবেন না, হাই হ্যালো করবেন সামনে না। বসে তো ইনফরমেশন বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা, তো কে আছেন সেটা স্পষ্ট না, অনেকেই থাকতে পারেন এখানে, দেশি বিদেশি বিভিন্ন ধরনের ডিপ স্টেট আছে এটা নিশ্চিত। এস্টাবলিশমেন্টের অংশ থাকতে পারেন, এবং শর্তগুলো সেরকমই ছিল যে বিভিন্ন জনের ইন্টারেস্ট সার্ভ করা এই সরকারের। তবে এই সরকারের আমি নির্বাচন দেওয়ার ক্ষেত্রে সদিচ্ছার অভাব অ্যাজ এ হোল গভর্নমেন্ট আমি পাইনি। হয়তো কারো কারো থাকতে পারে, মনে মনে থাকতে পারে যে নির্বাচন দিব না, ক্ষমতায় থাকবো, বাট অ্যাজ এ হোল গভর্নমেন্টের সবসময় একটা কমিটমেন্টের জায়গা ছিল যে তারা নির্বাচনের দিকে যাবে, এবং এটার ক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা এবং রেখেছি। তবে ওই যে সংস্কার এবং বিচারের একটা সার্টেন ডেভেলপমেন্টের পর সেটা যাওয়ার বিষয়, এবং সংস্কারের ক্ষেত্রেও আমরা আরও বেশি আশা করেছিলাম, কিন্তু ওই যে সরকারের কঠোর অবস্থান নিতে না পারা, সরকারের এজেন্সি যে আসলে কত দূর সেটা সরকারের মাঝে মধ্যে ভুলে যাওয়া বা না বুঝতে পারার কারণে সেটা সম্ভব হয়নি, এবং এখন আমরা দেখছি যে অনেক কিছুই আবার হারিয়ে যাচ্ছে, পেছনের দিকে যাচ্ছে। তো এই ধরনের ইয়াগুলো ছিল, বাট সরকারের কমিটমেন্ট সংস্কার, বিচার এবং নির্বাচনের ক্ষেত্রে সদিচ্ছা ছিল, হয়তো বাস্তবায়নের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা পারেনি। নির্বাচনটা তারা দিয়েছে যেভাবেই হোক বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে, এবং আলটিমেটলি একটা সরকার এসছে। আমরা তো এর আগে শুনতাম যে এরা জীবনেও ক্ষমতা ছাড়বে না, চেয়ার পেলে কেউ ছাড়তে চায় না, অনেকে হয়তো টকশোতে বলেছেন আমি লিখে দিচ্ছি যে হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন। তো সেই জায়গায় এই কমিটমেন্টটা না থাকলে অনেকেই টেম্পট করে অনেক কিছু করার জন্য, কিন্তু কমিটমেন্টটা না থাকলে এটা সম্ভব হতো না। 5 আগস্ট সরকার পতনের পরে তো শেখ হাসিনা পালিয়ে গেলেন, তো তার যারা মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, তারা কিন্তু দেশে ছিলেন। তা আমার মাঝে মধ্যে খুব জানতে আগ্রহ হয় যে তারা কিভাবে পালিয়ে গেলেন, তারা কাদের সহায়তায় পালালেন। তা আপনি যখন উপদেষ্টা ছিলেন এ ব্যাপারে পার্সোনালি কোনো খোঁজ খবর নিয়েছেন নাকি, জানতে পেরেছেন? আমি যতটুকু খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, কারণ সেই সময়টাতে আসলে কেউ কোনো কিছু ওয়ার্ক করছিল না, আপনার গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন, কিছুই কিন্তু ওয়ার্ক করছিল না, সবাই একটা আনসার্টিন অবস্থার মধ্যে ছিল 5 থেকে 8 আগস্ট। এবং এই কারণে ওই সময়কার স্পষ্ট ইনফরমেশন কারোর কাছে নাই, শোনা কথা, কান কথা, অনেক কথা আছে, কিন্তু একটা ফাইন্ডিংস যেটা আমার হয়েছে সেটা হচ্ছে 5 থেকে 8 আগস্টের এই সরকারবিহীন সময়টার মধ্যেই বেশিরভাগ পলায়নের ঘটনাগুলো ঘটেছে, এবং অনেকে শেল্টার দিয়েছে, করেছে। তো এই সময়টার মধ্যেই এই ঘটনাগুলো মানে ঘটে গেছে আর কি। পরবর্তীতেও কিছু কিছু ঘটনা আমরা দেখেছি, খবর পেয়েছি, ঘটে গেছে, যেটা ইভেন সরকার দায়িত্ব নেওয়ার পরেও কিন্তু এই যে বাহিনীগুলোকে রিস্টোর করা, আবার একটা জায়গায় নিয়ে আসতে একটা দীর্ঘ সময় লেগে গিয়েছিল। আবার ল অ্যান্ড অর্ডার, অ্যাডমিনিস্ট্রেশনকে কাজে ফিরিয়ে নিয়ে আসা, পুলিশকে কাজে ফিরিয়ে নিয়ে আসা, একটা দীর্ঘ সময় লেগে গেছে। তো এই দুর্বলতার, প্রশাসনিক এবং আইন শৃঙ্খলার এই দুর্বলতার সুযোগ নিয়েই তারা একটা বড় অংশ পালিয়ে গিয়েছে, এবং একটা বড় অংশ তো গ্রেফতারও হয়েছে। একটা অভিযোগ আছে যে অভ্যুত্থানকালীন সময়ে যখন কারফিউ চলছিল তখন আপনার দল অর্থাৎ এনসিপির 2 জন খুব জনপ্রিয় নেতা ডিজিএফআইয়ের মেসে ছিলেন এবং ডিজিএফআইয়ের ডেট কমান্ডারের গাড়িতে অনেকে ঘোরাঘুরি করেছিলেন। এমন অভিযোগ সম্পর্কে আপনি কিছু জানেন নাকি, বা আসলে এমন কিছু ঘটেছিল নাকি? এরকম অনেক কথা অনেকের থেকে শুনেছি, কিন্তু আমার মনে হয় না এমন কিছু ছিল বলে। এবং আমরা গণঅভ্যুত্থানের পরেও আমরা দেখেছি যে আমাদের এই লড়াইটাতে তারা আমাদের সাথে আছেন এবং কমিটেডভাবেই আছেন, এবং আমরা একসাথে ফাইট দিচ্ছি, এবং অনেক সময় অনেক রিস্কের টাইম আমরা পার করে এসেছি, এবং সেই সময়গুলোতে তারা আমাদের সাথে ছিলেন। তো এরকম নানা ধরনের কথা নানা জায়গায় নানা রকমভাবে আছে, নানা ধরনের কোনো ভিত্তি নেই বলছেন? ফ্যাক্ট কি সেটা তো আমি বলতে পারবো না, আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি যতদূর দেখেছি সেটা বলতে পারি। সম্প্রতি আমি দেখলাম যে আপনি আপনার রাজনৈতিক জীবনে চলে আসতে চাই, যে হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরের সাথে আপনি সাক্ষাৎ করেছেন, এবং সেখানে আপনি মানে আপনার ভাষ্য অনুযায়ী যে আপনি দোয়া নিতে গিয়েছিলেন, যেহেতু ঢাকা দক্ষিণ থেকে আপনি দাঁড়াবেন, নির্বাচন করবেন, সিটি কর্পোরেশন ইলেকশন করবেন।
তো সেই মুহিবুল্লাহ বাবুনগরী আপনাদের যারা শরিক দল আছে বা জোট সঙ্গী আছে জামাত সম্পর্কে কি বলেছেন আমি একটু দর্শকদেরকে মনে করিয়ে দিতে চাই যে জামাত হচ্ছে ইমানের বড় ডাকাত। জামাত ইসলামী কাদিয়ানির ইমানের যত ক্ষতি করেছে জামাত ইসলামী তার চেয়েও বেশি ক্ষতি করেছে। ইমান আকিদা রক্ষায় বাংলাদেশ থেকে জামাত ইসলামকে নির্মূলের চেষ্টা করতে হবে। যারা জামাত ইসলামীতে আছে তাদের ইমান আছে কিনা এটা নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেছিলেন। তো যখন দোয়া নিতে গিয়েছিলেন তিনি কি আপনাকে জামাত ইসলামী নিয়ে কোনো কথা বলেছে নাকি, বা এরকম বলেছে নাকি যে বাবারা তাদের সঙ্গ কেন রেখেছো, ছেড়ে দাও? না, এটা অনেকেরই অনেক ধরনের চিন্তা ভাবনা এবং দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন থাকতে পারে এবং থাকাটাই স্বাভাবিক। এখানে ভিন্ন ভিন্ন মাযহাবের বিষয় আছে, ভিন্ন দৃষ্টিভঙ্গির বিষয় আছে, ভিন্ন ব্যাকগ্রাউন্ড আছে সবগুলো ঘটনার পিছনে। তবে হেফাজতুল ইসলামের সাথে আমার সম্পর্কটা অনেকটাই আসলে ব্যক্তিগত জায়গা থেকেই। যখন আমি সরকারের দায়িত্বে ছিলাম তখন আমার একটা অনুধাবন হয় যে যারা শাপলা চত্বরে শহীদ হয়েছিলেন, যারা 2021 সালের মোদিবিরোধী আন্দোলনে শহীদ হয়েছিলেন, মোদিবিরোধী আন্দোলনে তো আমি নিজে ছিলাম রাজপথে, আমার সাথে আমার সহযোদ্ধারা গুলিবিদ্ধ হয়েছেন, তাদেরকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম এবং পরবর্তীতে আমার সহযোদ্ধারা গ্রেফতার হয়েছেন। তখন আক্তার হোসেন এমপি তিনি গ্রেফতার হয়েছিলেন, আর অনেকে গ্রেফতার হয়েছিলেন, আমি নিজে পলাতক অবস্থায় ছিলাম। তো এটা তো একেবারে আমাদের লিভিং এক্সপিরিয়েন্স ওই সময়টার। তো এই শহীদদেরকে একটা স্বীকৃতি দেওয়া প্রয়োজন, এটা আমার একটা অনুধাবন হয়েছিল। তো তার প্রেক্ষিতেই 2013 সালে হেফাজতুল ইসলামের আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং 2021 সালে যারা শহীদ হয়েছিলেন মোদিবিরোধী আন্দোলনে, তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে একটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা স্বীকৃতি দেয়া এবং 10 লাখ টাকা করে একটা অনুদান দিয়েছিলাম। তো সেই জায়গা থেকেই হেফাজতে ইসলামের সাথে এক ধরনের ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে। তো মুহিবুল্লাহ বাবুনগরী ওনার সাথে দেখা করার কথা অনেক দিন ধরেই ছিল, কিন্তু আমিও সময় করে উঠতে পারছিলাম না, উনিও অসুস্থ ছিলেন, নানা ধরনের ইয়ে ছিল। তো পরে গিয়ে সাক্ষাৎ করে আসলাম এবং আমরা ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম যে এই যে শহীদদের পরিবার এবং সামনে যে রাজনৈতিক আলাপ-আলোচনা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে সেক্ষেত্রেও ওনার পরামর্শ এবং দোয়া চেয়েছে এটাই। এবং আমার মনে হয় যে হয়তো আমাদের রাজনৈতিক দর্শন ভিন্ন ভিন্ন হতে পারে, এমনও অনেকে থাকতে পারেন যারা এনসিপিরও বিরুদ্ধে হতে পারেন, কিন্তু তাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক থাকলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তো তারা সবাই স্টেক হোল্ডার এবং রাজনীতির ক্ষেত্রেও তারা স্টেক হোল্ডার। সেক্ষেত্রে এটা পরবর্তীতে একটা ভালোভাবে বাংলাদেশকে একটা ভালো দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কাজে লাগে। পরিষ্কার। জামাত ইসলাম যারা আপনাদের জোট সঙ্গী, অর্থাৎ আপনারা বলেছিলেন নির্বাচনী জোট সঙ্গী, যদি এখনো দেখছি যে জোটটি রয়েছে, এই জামাত ইসলামকে কি আপনি যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দল বলবেন? এটা নিয়ে বিস্তর আলোচনা আছে, কিন্তু আমরা যে এটাও কি তথ্য প্রমাণের ঘাটতিতে প্রমাণ করা সম্ভব না বিষয়? জামুকা অধ্যাদেশ যেটা আছে সেই অধ্যাদেশটা যখন আইনে পরিণত করা হয়, সংসদে জাতীয় নাগরিক পার্টি তাদের অবস্থান লিখিতভাবে জানিয়েছে এবং সেই সময়কার ফ্যাক্টকে তো আর আমরা পরিবর্তন করতে পারবো না বা সেটা পরিবর্তন করাটা উচিত না। এবং আমাদের জায়গা থেকে আমরা সংসদে জামুকা অধ্যাদেশ যখন আইনে পরিণত করা হয় তখন কিন্তু আমরা মনে হয় প্রথম এবং একমাত্র একটা ইস্যুতে আমরা আমাদের 11 দলীয় জোটের কিংবা জামাতে ইসলামীর যে অবস্থান সেখান থেকে ভিন্ন অবস্থান জাতীয় নাগরিক পার্টি নিয়েছে। জাতীয় নাগরিক পার্টির ইতিহাস এবং বাংলাদেশের রাজনৈতিক ধারাবাহিকতা নিয়ে তাদের নিজস্ব অবস্থান, নিজস্ব বোঝাপড়া আছে এবং সেই বোঝাপড়া এবং সেই অবস্থানটাই আমরা সমুন্নত রাখতে চাই। পরিষ্কার। এই রাজাকার ইস্যুতে সংসদ উত্তপ্ত হলো ফজলুর রহমান সাহেবের বক্তব্যকে কেন্দ্র করে এবং খুব প্রতিবাদ আসলো বিরোধী শিবির থেকে। তো নতুন বাংলাদেশ কি এটাই যেখানে এই বিষয় নিয়ে কথা বলা যাবে না, নাকি এটাই যে নতুন বাংলাদেশে আসলে জামাতের যুদ্ধাপরাধের দায় সম্পূর্ণরূপে মুক্ত? আমার মনে হয় এটা একটা অপ্রয়োজনীয় জায়গায় আমরা বারবার এসে আটকে যাই। কারণে আমরা 5 আগস্টের পরে আমরা বলেছি যে বাংলাদেশে ফ্যাসিবাদটা কিন্তু তৈরি হয়েছিল যে আপনি রাজাকার, আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আপনি মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষের শক্তি, আমি পক্ষে, বা যারা আমরা এই জন্মগ্রহণও করেছি এই 20 শতাব্দীতে বা ইয়ার পরে একেবারে 90s পরে, তাদেরকেও তো রাজাকার বলা হয়েছে। তো এই যে এক ধরনের ট্যাগিংয়ের রাজনীতি দিয়ে আমরা যে আসল কোশ্চেন, আসল ইস্যুগুলোকে এক ধরনের সাইড করে দেওয়ার রাজনীতি, এটা আমরা দেখেছি আওয়ামী লীগের সময়। এটা আমরা চাই না। আমরা ইভেন আমরাও কাউকে ট্যাগিং করতে চাই না, আমরাও দেখতে চাই না যে কেউ কাউকে ট্যাগিং করছে। সংসদে বসে, সংসদে তো প্রতি মিনিটে কয়েক লক্ষ টাকা খরচ হয় জনগণের ট্যাক্সের,
এবং জনগণ আমাদের প্রতিনিধিদেরকে সংসদে পাঠিয়েছে, আমরা পাঠিয়েছি আমাদের দৈনন্দিন সমস্যার কথা বলার জন্য, আমাদের রাষ্ট্রের উন্নতির জন্য কাজ করার তার জন্য। মানে এই ইস্যুতে কথা তো বলাটা সেখানে সংসদে ঠিক গিয়ে হয়নি বলছেন? সেখানে গিয়ে আপনি কে রাজাকার না, তারপরে কোন গান হওয়া উচিত কোনটা হওয়া উচিত না, এইসব কথা বলে সময় নষ্ট করার মধ্য দিয়ে আপনি আমার দৈনন্দিন যে সমস্যা, আমার তেলের দাম বেশি, আমার বিদ্যুৎ কিন্তু থাকছে না। জনাব আসিফ মাহমুদ, আমি একটু জাস্ট বোঝার জন্য আপনার কাছে জানতে চাচ্ছি, ট্যাগিং এর কথা আমি গেলাম না, কিন্তু আমার দেশের যেটা ইতিহাস আছে সেটা নিয়েও কি আলোচনা হবে না? মানে ধরেন আজকে 24 সালে আওয়ামী লীগ গণহত্যা করে পালিয়ে গিয়েছে, সেটা নিয়ে কি 30 বছর পরে আলোচনা হবে না? হ্যাঁ, সেটার প্রাসঙ্গিকতা থাকলে সেটা নিয়ে আপনি আলোচনা করেন, কিন্তু বর্তমান প্রাসঙ্গিক আমার এর থেকে বড় চ্যালেঞ্জ ইতিহাস যদি আপনি না জানেন তাহলে তো ভবিষ্যতের পথে আগাতে পারবেন। অবশ্যই আমরা আমাদের ইতিহাস পর্যালোচনা করব, আমরা আমাদের ইতিহাসের ভুলগুলো থেকে শিখব, আমরা সেখান থেকে লার্নিং যদি না নিই তাহলে আমরা বাংলাদেশকে একটা বেটার জায়গায় নিয়ে যেতে পারবো না। আমরা দেখছি যে বিএনপি আওয়ামী লীগের ইতিহাস থেকে লার্নিং নিচ্ছে না এখন। তো সংসদে আমার মনে হয় যে আমাদের মোর কনসার্নিং ইস্যুগুলো নিয়ে কথা বলা উচিত। আমাদের কাউকে লেবেল লাগানো বা এই মারামারিতে যাওয়া উচিত না আমাদের। তাহলে উদ্দেশ্য প্রণোদিত ওইদিকে। হ্যাঁ, আমরা এখন কথা বলতে পারি যে আমাদের এই যে তেলের সংকট আমরা কিভাবে করব, আমাদের এই যে যুদ্ধের সময় যে ফরেন পলিসি নেয়ার ক্ষেত্রে যে এই ধ্বংসযজ্ঞ করে ফেলা হইলো, কোনো দিকেই বন্ধু বানাইতে আমরা পারলাম না, সবাইই শত্রু বানাই ফেললাম, সবাই আমাদের উপর সংক্ষুব্ধ, এগুলো নিয়ে আলোচনা করা উচিত। আমার যে এই বিদ্যুৎ থাকছে না, মানে গ্রামের মানুষজন বলছে যে বিদ্যুৎ যায় না, বিদ্যুৎ আসে মাঝে মধ্যে, তো এইগুলো আমাদের মোর কনসার্নিং ইস্যু। তো আমরা শেখ হাসিনার সময় দেখেছি যখনই দেশে কোনো ক্রাইসিস আসে বা তারা সরকার চালাতে ব্যর্থ হচ্ছে বা পারতেছে না, তখন তারা চেতনা নিয়ে চলে আসে, কারণ এটা দিয়ে ওইটাকে সাবসাইড করা যায়, ওইটাকে কাভার করে ফেলা যায়। আপনার জামাত ইসলাম নিয়ে শেষ আরেকটা প্রশ্ন করে আমি অন্য প্রসঙ্গে চলে যাব। আপনি তো নেপাল এবং শ্রীলঙ্কায় সরকার পরিবর্তনটা দেখেছেন, নিশ্চয়ই খেয়াল করেছেন। মানে যে দুটি দল আসলো তারা ইনফ্যাক্ট আগের নির্বাচনেই খুব একটা ভালো করেনি, পরবর্তীতে চলে আসলো এবং বিশাল ব্যবধানে জিতলো তারা। আপনার কি কখনো মনে হয়েছে যে জামাতের সাথে জোট সঙ্গী হিসেবে না গেলে এবার হয়তো আপনারা ভোট কম পেতেন, কিন্তু সামনের দিকে আপনাদের জন্য অনেক অবারিত সুযোগ ছিল? আমাদের এনসিপির, আমি তো জোট প্রক্রিয়া প্রায় সম্পন্ন হওয়ার পরে দলে যুক্ত হয়েছি, এনসিপির দুইটা পদ ছিল। আপনার ব্যক্তিগত মতামত বলেন তো এক্ষেত্রে। আমার ব্যক্তিগত মতামত আপনি এখন যদি বলতে বলেন তাহলে আমার মনে হয় যে এটা প্র্যাকটিক্যাল ডিসিশন ছিল এনসিপির জন্য। ওই সংসদে এনসিপির প্রতিনিধিত্ব খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং এটা আপনি যদি বাংলাদেশের মানুষের থেকে এখন জিজ্ঞেস করেন যে সংসদে এনসিপির এমপিরা কী ধরনের ভূমিকা রাখছে এবং তারা এই যে বাংলাদেশের জনগণের কণ্ঠস্বর হয়ে উঠতে পারছে, এইটার একটা প্রজেকশন জাতির কাছে যাওয়াটা প্রয়োজন। নির্বাচনী জোট এখনো থাকছে কেন? এবং আমরা মনে করি যে যেই ইস্যুগুলোকে কেন্দ্র করে আমরা জোটটা করেছিলাম সেগুলো এখনো প্রাসঙ্গিক। আমরা শুধুমাত্র এই আসন ভাগাভাগির জন্য একটা জোট করে নেই, আমরা জোটটা করেছিলাম সংস্কার এবং বিচার বাস্তবায়ন সহ বাংলাদেশের যেই আধিপত্যবাদের বিরুদ্ধে সুশাসন প্রতিষ্ঠার জন্য। বিশেষ করে সংস্কার এবং বিচারের প্রশ্নটা এখনও অত্যন্ত প্রাসঙ্গিক, সেই জায়গা থেকে আমরা এই জোটবদ্ধভাবেই এই রাজনৈতিক বিষয়গুলোকে মোকাবিলা করছি। রিসেন্টলি একটা ঘটনা আমি একটু অবাক হলাম, সেটা হচ্ছে যে গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণার জন্য এনসিপিকে অন্য একটা ফাউন্ডেশনের মাধ্যমে 1 কোটি টাকা দেওয়া হয়েছিল। মানে এনসিপি না, এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যিনি পেয়েছিলেন, মানে যিনি তর্ক বিতর্কে কেন্দ্রে চলে গেলেন, তিনি রিসেন্টলি আবার এনসিপিতে জয়েন করলেন। তো এই বিষয়টা মানে সেন্ট্রাল ব্যাংক থেকে টাকা বের করার এই প্রসেস কিভাবে হলো, আপনি কিছু জানতেন নাকি? আমার জানা মতে যে সরকার সে সময় বিভিন্ন প্রতিষ্ঠানকে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার জন্য বিভিন্ন ফাউন্ডেশন, বিভিন্ন প্রতিষ্ঠানকেই সিএসআর ফান্ড থেকে সহযোগিতা করেছে এবং করেছে। এবং আমার জানা মতে যে আরও 4-5টা প্রতিষ্ঠানের এই প্রক্রিয়ার সাথে সুজন পেয়েছে, ডিবেট ফর ডেমোক্রেসি পেয়েছে পাওয়ার কথা, এবং তারা বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় এবং ফিজিক্যালি গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করেছে। এবং তারই একটা অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তখন পেয়েছেন। তখনকার একজন নেতা এখন আমাদের জাতীয় যুব শক্তির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এবং আমি যতদূর দেখেছি তারা একটা প্রেস ব্রিফিং করে এই টাকার পুরো হিসাবটা দিয়েছেন, এবং এটা বাংলাদেশ ব্যাংকের একটা অডিট ফার্মের অডিট করা আছে। তা আমার মনে হয় এই জিনিসগুলোতে আমাদের আর একটু, এখানে একটা রাষ্ট্র আছে, এখানে সকল ধরনের মেকানিজম রাষ্ট্রের কাছে আছে, আর একটু নিয়মতান্ত্রিকভাবে যদি আমরা যাই তাহলে এটা তদন্ত হতে পারে, এটা তো কেউ মানা করে নেই। কিন্তু এটা যখন আমি ওই নিয়মতান্ত্রিক উপায়ে না গিয়ে বারবার কথা বলে এস্টাবলিশ করতে চাই, তখন এটার মধ্যে ভিন্ন উদ্দেশ্য আছে বলে মনে হয়। এনসিপির অনেক আদর্শিক গুরু আছে বলে কেউ কেউ বলেন, এক বা একাধিক, এবং সাংবাদিক তাসনিম খলিল আমার অনুষ্ঠানে এসে বলেছিলেন যে কিছু, আমি এক্স্যাক্টলি তাকে কোট আনকোট করে বলি, যে কিছু ব্যর্থ বাম বিপ্লবী আতেল
এনসিপির ঘাড়ে সওয়ার হয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে, আদৌতে কি এমন হয়? এনসিপি আমরা অনেকটা স্বাধীনভাবে নিজেদের সিদ্ধান্তগুলো গ্রহণ করার চেষ্টা করি। আমাদের পার্টিতে 3 স্তরের সিদ্ধান্ত গ্রহণের ফোরাম আছে। একটা হচ্ছে আমাদের জেনারেল বডি, কেন্দ্রীয় কমিটির যারা আছেন সবাই। আমরা কিছুদিন পরপরই আমরা সাধারণ সভা আহ্বান করি এবং আমরা সবাই আলোচনা করি বিভিন্ন বিষয়ে। আরেকটা আছে আমাদের এক্সিকিউটিভ কমিটি, এটা প্রায় 51 কি 55 সদস্যের একটা বডি আছে, সেখানেই আমরা বেশিরভাগ সিদ্ধান্তগুলো নিয়ে থাকি। এবং আরেকটা আছে আমাদের একদম সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, সেটা হচ্ছে রাজনৈতিক পর্ষদ। সেখানে আমরা এখন কারেন্টলি 10 জন সদস্য আছি এবং সেখানে আমরা একেবারে ইন্টারনাল পলিসি ডিসিশন, গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো নিয়ে থাকি মানে বাইরের কেউ সেখানে এবং ইন্টারফেয়ার করতে পারে আমরা না। অনেকটা স্বাধীনভাবে আমাদের সিদ্ধান্তগুলো গ্রহণ করে থাকি। এখন পার্সোনালি কে কার সাথে যোগাযোগ রাখছে বা কথা বলছে সেটা কি ইনফ্লুয়েন্স রাখছে কিনা, এটা সম্পূর্ণ আলাদা। কিন্তু আমার কখনো মনে হয়নি যে বাইরে থেকে কোনো সিদ্ধান্ত আসছে এনসিপি সেটা অনুযায়ী কাজ করছে। এনসিপি সবসময় মানে চেক এন্ড ব্যালেন্সটা আপনাদের আছে। এই জন্য অনেক সময় মনে হয় যে এনসিপির কোনো ডিসিশন হয়তো ইম্পালসিভ হচ্ছে, যেহেতু আমাদের সবার বয়স কম, আমরা একটু দ্রুত ডিসিশন নিয়ে কাজে নেমে র্যাডিক্যাল হয়ে যাই। তো এটা যদি খুব অভিজ্ঞদের দ্বারা পরিচালিত তাহলে হয়তো এনসিপিকে এরকম হতে দেখতেন না। তো আমরা যথাসম্ভব স্বাধীনভাবে নিজেদের সিদ্ধান্ত গ্রহণ করি এবং আমরা এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা খুব ট্রান্সপারেন্টলি করার চেষ্টা করি দলের মধ্যে। আপনারা যখন দায়িত্বে ছিলেন সেই সময় আমি দেখতাম প্রতিদিনই অন্তত 10 থেকে 15 জায়গায় বিভিন্ন মানুষ দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছে, অনেক মব হয়েছে। তো অন্তর্বর্তী সরকারের পর নির্বাচিত সরকার আসবার পরে সেই দাবি দেওয়াগুলি কই গেল আমি জানি না, আমি আর রাস্তাঘাটে দেখি না। মব আর রিসেন্ট টাইমসে শুনলাম না আমি সেভাবে। একটা ঘটনা কানে এলো, সেখানে ওই যে পীরের যে ঘটনাটা, সেখানে আবার দেখলাম যে অভিযুক্ত ব্যক্তি আপনাদেরই জোটসঙ্গী জামাতের একজনের নাম চলে আসলো। আপনার কি কখনো কখনো মাথায় প্রশ্ন আসে কিনা যে সেই আন্দোলন, সেই মব এগুলো কোথায় গেল, নাকি আপনাদের সময় রাষ্ট্রীয় মদদে সব মবগুলি হয়েছিল? না, যারা বলতেন যে নির্বাচন হলেই সব ঠিক হয়ে যাবে এবং তারপর আমরা দেখলাম যে নির্বাচন হওয়ার পরে আসলেই ঠিক হয়ে গেল, তাহলে তাদেরও হাত থাকার ভালোই সম্ভাবনা আছে। এবং আমরা দেখেছি বিভিন্ন সময়ে, এই যে আমরা যেটা নিয়ে প্রথমে কথা বলছিলাম যে সরকারের সাথে বোঝাপড়া হচ্ছে না, আন্দোলন নামিয়ে দাও। সরকারের সাথে মিটিং হয়ে গেল, মিটিংয়ে 3 উপদেষ্টা পদত্যাগ চাওয়া হলো, এটা ওইটা বিভিন্ন কিছু চাওয়া হলো। তারপরে আবার ওনারাই বলছেন যে এই আন্দোলনের সাথে বিএনপি নাই, তারপরে বিএনপি আন্দোলন শেষ হয়ে গেল। তো এটা হতে পারে। এবং আমরা দেখেছি যে বিভিন্ন যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী সমিতি, ব্যবসায়ী সমিতি, হকার্স সমিতি বা বিভিন্ন এই যে যারা আন্দোলনগুলো করতেন, বাংলাদেশে বড় বড় পলিটিক্যাল পার্টিগুলোর এই ধরনের বিভিন্ন একেবারে মাঠ পর্যায়ে, রুট পর্যায়ে যে সমিতি বা আছে, এদের মধ্যে এক ধরনের ইনফ্লুয়েন্স বা কন্ট্রোল আছে। মানে আপনি কি বলতে চাচ্ছেন বিএনপির সাথে জড়িত ছিল? এবং তাদের ছাড়া আর কারো তো নাই, বিএনপির এবং আওয়ামী লীগেরই আছে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি আওয়ামী লীগ করেছে, প্রমাণও আমরা পেয়েছি। এই যে বিভিন্ন আন্দোলনের মধ্যে তাদেরকে আমরা দেখতে পেয়েছি গুপ্ত অবস্থায়। আবার অনেক ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে এটা বিএনপি করেছে। এবং এখন দেখেন, এখন কোনো আন্দোলন নেই, কিছু নেই, কিন্তু ওই যে সমস্যাগুলো নিয়ে তারা আসতেন, ওই সমস্যাগুলো তো সমাধান হয়নি। তো এইটা হয়েছে। কিন্তু হতে পারে তারা আপনাদের ভয় পেত না, এই সরকারকে ভয় পায়। অনেক কিছু হতে পারে। এখন ওই সব আন্দোলনকে আমি আবার যে বলবো যে কিউরেটেড, তাও না। সেখানে অনেকে লেজিট দাবি নিয়েও এসেছেন, দীর্ঘদিনের দাবি নিয়েও এসেছেন, সেগুলো অনেকগুলো আমরা অ্যাড্রেসও করার চেষ্টা করেছি। আবার আমরা দেখেছি যে একটা ভয়ের সংস্কৃতি এই সরকারের শুরুর দিকে তৈরি করা হয়েছেই, পুলিশকে দিয়ে যেখানে সেখানে মারধর করা, উদ্যানের ভিতরে এখানে ওখানে মারধর করা, এক ধরনের সংস্কৃতি তৈরি করা হয়েছে যে না, আপনি আসতে পারবেন না, বেরোতে পারবেন না। কিন্তু আমরা আবার দেখি তাদের লোকেরা যেখানে যখন চাচ্ছে ঘেরাও করতে পারছে কিংবা করতে পারছে। আপনাদের সময় ধানমন্ডি 32 ভেঙে ফেলা হয়েছিল, তাকে কি আপনি মব বলবেন নাকি অন্য কোনো আন্দোলন বলবেন? সেই ঘটনাটা আমার যতদূর মনে পড়ে, শেখ হাসিনা একটা বক্তব্য দিয়েছিল এবং সেই বক্তব্যের প্রেক্ষিতে জনরোষের ফলে এই ধানমন্ডি 32 ভাঙার ঘটনাটা ঘটেছিল। বুলডোজার গিয়েছিল, এক্সকাভেটর গিয়েছিল। এবং যেই আওয়ামী লীগ একটা নিষিদ্ধ সংগঠন এবং তাদের বক্তব্য প্রচারও ইভেন নিষিদ্ধ, এবং পার্শ্ববর্তী একটা দেশে বসে থেকে দেশের মধ্যে পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য উস্কানিমূলক বক্তব্য, এবং বিভিন্ন সময় আমরা বিভিন্ন আপনি বলছেন এর সাথে সরকারের কোনো হাত ছিল, ভয়েস রেকর্ড আমরা পেয়েছি যে আমরা মিডিয়া দেখেছি যে এরে মেরে ফেলো, ওরে জ্বালায় দাও, এই ধরনের ইনস্ট্রাকশন শেখ হাসিনা নিজে দিচ্ছেন।
এবং দেশে অস্থিতিশীল করার যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, তখন জনরোষের একটা বহিঃপ্রকাশ সেখানে ঘটেছে বলে আমার মনে হয়। এবং রাষ্ট্রীয় কোনো প্রকার সহযোগিতা সেখানে ছিল না। রাষ্ট্রীয় কোনো প্রকার সহযোগিতা তো ছিলই না, বরং আমি আরো দেখেছি যে রাষ্ট্র সেখানে বাধা দেওয়ার চেষ্টা করেছে। আমি দেখছিলাম এক্সকাভেটর গিয়েছে, তো ওটা তো রাষ্ট্র আসলে মানুষের এক্সকাভেটর তো রাষ্ট্রের না, এক্সকাভেটর বিভিন্ন আমাদের কনস্ট্রাকশন কোম্পানিগুলোর কাছেই আছে। যেটা বলছিলাম যে আপনার ফেসবুক দেখছিলাম আমি, তো রিসেন্টলি দেখলাম বিএনপির প্রচুর সমালোচনা করছেন। একটু দর্শকদের সুবিধার্থে ক্লিয়ার করি কি কি বলছেন আপনি। সরকারের 2 মাস, জনগণের নাভিশ্বাস। বিএনপি সরকারের বয়স 2 মাস, তেলের দাম বাড়িয়ে জনগণের করে সর্বনাশ, জাদুঘরেরও দলীয়করণ চাই, বিদ্যুৎ যায় নাকি বিদ্যুৎ আসে, টাকা ফটোকপি করা হয়েছে, আরও অনেক কিছু আর কি। তা আমি দেখলাম যে এরকম কড়া ভাষায় সমালোচনা আরেক জায়গা থেকে হচ্ছে, সেটা হচ্ছে আওয়ামী লীগের পেজ। তো কখনো কি এমন হতে পারে যে বিএনপি, আপনি ফেসবুকে আমি দেখছিলাম শঙ্কা করছেন যে বিএনপি আওয়ামী লীগের মতন হয়ে যাচ্ছে নাকি? কখনো সেরকম আওয়ামী লীগের মতন ফ্যাসিবাদী আচরণ করলে আওয়ামী লীগের সাথে আপনারা কোয়ালিশন করে বিএনপির বিরুদ্ধে আন্দোলন আমি এর করবেন? সম্ভাবনা দেখি না। আচ্ছা, মানে আওয়ামী লীগের সাথে কোনো কোয়ালিশন সম্ভব না? আমি এটার কোনো সম্ভাবনা দেখি না। গণহত্যাকারীদের সাথে কোনো ধরনের বোঝাপড়া হতে পারে না। আমার মনে হয় যে আমি তো দেখেছি নির্বাচনের আগে আওয়ামী লীগ বিএনপিকে সমর্থন দিচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা অনেকের বক্তব্য শুনেছি যে ধানের শীষ আর নৌকা একই জিনিস। এবং নৌকায় আমরা একজনের বক্তব্য আমার মনে পড়ছে যে উনি বক্তব্য দিচ্ছিলেন যে ধানের শীষে ভোট দিলে আপাকে ফিরে আনা সম্ভব হবে। আওয়ামী লীগের ভোট টানার চেষ্টা করেছে, এটা তো অন্যায়ও নয়। আমরা দেখেছি যে আওয়ামী লীগ এক ধরনের সফট সাপোর্টই দিয়েছে বিএনপিকে, কিন্তু যখন আবার বিএনপি এই যে যেই আওয়ামী লীগের রাজনীতি করার যে নিষেধাজ্ঞা সেটা যখন প্রত্যাহার করলো না, সেটা যখন রেখে দিল, তখন আবার আওয়ামী লীগ আবার বিএনপির বিরুদ্ধে চলে গেছে। তো এক ধরনের বোঝাপড়া তো হয়ে থাকতে পারে, বাট ক্ষমতা আসার পরে সেটা নাও থাকতে পারে। আপনাদের সাথে এমন বোঝাপড়ার কোনো সম্ভাবনা নেই আমি দেখি না। তবে একটা জিনিস আমার মনে হয় যে আজকেও আমি সংসদে একজন সাংসদকে বলতে শুনছিলাম, বিএনপির জোটের একজন সাংসদকে, যে আওয়ামী লীগের সাথে কোনো বোঝাপড়া হবে না আনটিল এই যে হত্যাকাণ্ডের বিচার এবং এই বাংলাদেশের মধ্যে তারা যা করেছে এটার একটা সমাধানে পৌঁছানো যায়। তো এটা একটা জায়গা, এই জায়গাটায় আমার মনে হয় যে সরকার দল, বিরোধী দল এবং সবাই একটা বোঝাপড়ায় আসতে পেরেছে, একটা কমন জায়গায় আসতে পেরেছে। এটা বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক, এবং একটা গণহত্যাকারী শক্তি এবং যারা এখনও দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, দেশের যে সার্বিক এই যে মানুষের জীবনযাত্রা অব্যাহত করতে, জীবনযাত্রা ব্যাহত করতে চায়, তাদের বিরুদ্ধে এই যে সংসদে একটা বোঝাপড়া সবার, এটাকে আমি ওয়েলকাম করি। পরিষ্কার। উপদেষ্টা থাকাকালীন আপনি বলেছিলেন যে আপনি পরবর্তীতে রাজনীতি করবেন, তবে কোন দল থেকে করবেন নিশ্চিত নয়। তো সেই সময় আমরা অনেকে ভাবছিলাম বা শুনেছিলাম উড়ো খবর যে বিএনপির থেকেও করতে পারেন। তো বিএনপির সাথে আপনার কথাবার্তা হয়েছিল নাকি ব্যাটে বলে হয়নি শেষ পর্যন্ত, সে কারণে এনসিপিতে গেলেন? অনেক ধরনের উড়ো খবর এসছে, তখন একবার কথা আসলো বিএনপির সাথে হয়েছিল আমি তো গণ অধিকার পরিষদে জয়েন করছি, বিএনপিতে জয়েন করছি, এনসিপিতে জয়েন করছি, অনেক ধরনের আলাপ আলোচনা ছিল। বাট আমার সবসময় আগ্রহটা এনসিপির দিকেই বেশি ছিল। তারপরে আমাদের এখনো অনেক আত্মসমালোচনা আছে। বিএনপির সাথে তার মানে আপনার কথাবার্তা হয়নি? বিভিন্ন রাজনৈতিক দলের সাথেই ফর্মালি ইনফর্মালি অনেক ধরনের কথা হয়েছে। হয় না যে কেউ একজন বিএনপিতেও এখন আপনাকে বলেনি জয়েন করেন, এখন একটু নাখোশ আছে, তাকে আমি বললাম ভাই চলে আসেন আমাদের সাথে। আচ্ছা, তো এই ধরনের আলোচনাকে তো আর আপনি কোনো লিডিং কোনো আলোচনা বলতে পারেন না। এখন আমরাও বলি যে বিএনপিতে কেউ একটু নাখোশ আছে বা তাকে একটু আছে, তাকে ভাই চলে আসেন, অনেকে চলেও আসছেন। তো সেটাকে কোনো এই ধরনের অনেক ধরনের উড়ো কথা তখন ছিল। ইভেন আমি ছাত্র জীবনে ছাত্র অধিকার পরিষদ করতাম, যেটা গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন। তো এই আলাপও এসছে যে আমি হয়তো গণ অধিকার পরিষদেও যেতে পারি। কিন্তু শেষ পর্যন্ত বা সবসময় এটাই একটা ছিল যে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে সংস্কার বিচারের ক্ষেত্রে যারা দ্ব্যর্থহীনভাবে তাদের রাজনৈতিক অবস্থান জানাতে পারবে, তাদের সাথে সবসময় একটা রাজনৈতিক বোঝাপড়া বা রাজনৈতিক আমাদের থাকবে। এবং আমাদের জোটটাও সে কারণেই জামাত ইসলামী সহ 11 দলের সাথে হয়েছে যে এই ইস্যুগুলোতে আমরা এক জায়গায় আসতে পেরেছি। তো রাজনৈতিক জীবনেও এই বিষয়গুলোর সাথে কখনো কম্প্রোমাইজ করার সুযোগ নেই। পরিষ্কার। এখন যে তারেক রহমান বিভিন্ন কার্ড দিচ্ছেন, আমার কাছে আপনার লেখা পড়ে মনে হলো এটা নিয়েও আপনার আপত্তি আছে। কারণ দেখছিলাম লিখছেন যে চাঁদাবাজি এবং সন্ত্রাস থেকে মুক্তি পেতে আমাদেরকে চাঁদাবাজ বিরোধী এবং সন্ত্রাস বিরোধী কার্ড দিয়ে উদ্ধার করুন মাননীয় প্রধানমন্ত্রী। তো এই কার্ডে আপনার আপত্তি কেন? ভালোই তো মনে হলো আমার কাছে। কার্ডের ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে এটা একটু মানে অতিরঞ্জিত হচ্ছে জিনিসটা। আপনি করতে পারেন যে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখি যে একটা ডিজিটাল আইডি থাকে বা স্মার্ট আইডি থাকে, এই আইডির মধ্য দিয়ে সব ধরনের ফ্যাসিলিটিস দেওয়া হয়। এবং নাগরিক ভেদে কেউ ফার্মার আছে, তাকে আপনি ফার্মারের ফ্যাসিলিটিসগুলো সে অ্যাক্সেস করতে পারলো এই আইডির মাধ্যমে আপনি দিলেন। কিন্তু এই যে সব
কিছুর মধ্যে এই যে এলপিজির দাম বাড়ছে, এলপিজি কার্ড দিয়ে দাও। কালকে আরও একটা সংসারে অশান্তি, সংসারে শান্তি কার্ড দিয়ে দাও। তারপরে এই জন্য আমি বললাম যে এখন তো একটা দুইটা বার্নিং কোশ্চেন আমাদের, এই যে ক্যাম্পাসে ক্যাম্পাসে হামলা হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, এটা একদম ফুটপাত থেকে শুরু করে কর্পোরেটরা চাঁদাবাজির শিকার, একটু খোঁচালেন তাদেরকেও আর কি। একটু কার্ড দেওয়া প্রয়োজন আর কি। সাকিব আল হাসানকে জড়িয়ে আপনাকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এবং আপনার লেখালেখি পড়েও মনে হয়েছে আমার কাছে যে মানে আপনি চাননি দেখেই হয়তো তিনি খেলতে পারেননি, কারণ আপনার বিভিন্ন লেখাতে এটা সরাসরি এসেছে। আপনি চাইলে আমি আবার মনে করিয়ে দিতে পারি। তো আপনার যেই ব্যাপারটা জানতে ইচ্ছা করছিল, মানে সাকিব আল হাসান তো ওয়ার্ল্ডের বেস্ট অলরাউন্ডার, ডু ইউ টেক প্রাইড যে আপনার কারণে তিনি বাংলাদেশের হয়ে আর খেলতে পারলো না? শুধু আমার কারণে না, এখানে অনেকগুলো বিষয় জড়িত আছে এবং তার বাংলাদেশের আপনি তো একটা বড় ফ্যাক্টর। তার বাংলাদেশের হয়ে খেলার একটা প্রসেস চলমান ছিল, কিন্তু তিনি সেই প্রসেসটা নষ্ট করেছেন। এবং তিনি, আমার মনে হয় তিনি খেলার থেকে বেশি রাজনীতিতে আগ্রহী, এবং তিনি একটা সাক্ষাৎকারও দিয়েছেন যে খেলাটা এখন আছি কিন্তু ভবিষ্যতে তো রাজনীতি করতে চাই, ডেইলি স্টারে বোধহয় এবং আমাদের দল এখন তো রাজনীতি করার সুযোগ পাচ্ছে না, আমরা যদি অ্যাক্টিভ করতে পারি দলকে তাহলে রাজনীতি করতে চাই। তো একটা মানুষ নিষিদ্ধ সংগঠনের রাজনীতি করতে চায়, এটা জানার পর আপনি তাকে দেশে আনা তো মানে। আরেকটা বিষয় হচ্ছে ওনার যে মামলার বিষয়গুলো ছিল এটা সমাধান করা তো তার মামলাগুলি কি আপনি দেখেছেন? পৃথিবীর কারো বিষয়ে, মানে আমি দেখছিলাম একটা হত্যা মামলা আদাবরের রুবেল পোশাক হত্যা মামলা শ্রমিক, আছে, মানে উনি হত্যা সেখানে মামলা- যে হত্যা করেছে। হত্যা মামলার বাইরেও ফাইন্যান্সিয়াল ক্রাইমের ইস্যুজ আছে। এখন যখন ওই প্রসেসটাও চলছিল তখনও এই ধরনের আলাপগুলো আসছিল যে এইগুলার কি হবে, এখন এইগুলার কি হবে এই প্রশ্নের উত্তর তো আমার কাছে নাই। আমি দেশের প্রধানমন্ত্রী হলেও আমার কাছে থাকা উচিত না, কারণ ওই ডিপার্টমেন্ট, ওই বিভাগ তার এবং বিচারিক প্রক্রিয়া একভাবে চলবে আর রাষ্ট্র আরেকভাবে চলবে। নির্বাহী বিভাগ তো সেটার উপরে ইয়া করতে পারে না। এবং এখনও দেখেন, যদি সাকিব আল হাসান আমার কারণে দেশে আসতে না পারে তাহলে এখন আসতে পারছেন না কেন? এই প্রশ্নটার উত্তর কি? আলোচনার প্রায় শেষে চলে এসেছিলাম, কিছু ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাবো আপনার কিছু সহকর্মী সম্পর্কে। আপনাদের যারা সতীর্থ রয়েছেন, সহকর্মী রয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে কুল হেডেড কে? নাহিদ, আপনি নাকি মাহফুজ আলম? নাহিদ ইসলাম। সবচেয়ে হট হেডেড কে? হাসনাত, এখানে সার্জিস, কয়েকজন আছে আর কি। কার নাম প্রথমে মাথায় আসলো আপনার? প্রথমে তো আমার নিজের নামই তাই কি বলে? না, আমার হয়তো দেখে মনে হবে না, বাট স্টিল এখানে অনেকে, সার্জিস ভাইও মাঝে মধ্যে, হাসনাত ভাইও একটু ইয়ে হয়ে যায় আর কি কিছু ক্ষেত্রে। মানে কখনো কি ভয় লাগে যাচ্ছে ও মাথা গরম করে ফেললে কিন্তু ঝামেলা হয়ে যাবে কারো ক্ষেত্রে? না, আসলে বয়সটার কারণে একটা ইয়ে হয়, এই বয়সে তো আসলে কুল হেডেড হওয়াটাই অস্বাভাবিক আমার মনে হয়। তো রাজনৈতিক প্রজ্ঞা কার বেশি বলে মনে হয় আপনার দলে? রাজনৈতিক প্রজ্ঞা, আসলে রাজনীতিতে অনেকগুলো কমপ্লিমেন্টারি গুণ লাগে। তো এক্ষেত্রে আমি যদি বলি যে প্যাকেজ আকার যদি দেখতে যাই তাহলে নাহিদ ইসলাম অবশ্যই। তাকে কি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তার দেখেন? কথা বলবো, সেটা দেখা যাবে আমরা যদি কখনো সরকার গঠন করার মতো প্রক্রিয়া যেতে পারি। তবে বর্তমানে যদি আমরা সরকার গঠন করতে পারি তাহলে তো অবশ্যই আমাদের দলীয় প্রধান হিসেবে নাহিদ ইসলাম যাবে। তা আপনার একটি বক্তব্য নিয়েও অনেক কথাবার্তা হয়েছিল যে আপনি হাঁসের মাংস খেতে যান 300 ফিটে। তো হাঁসের মাংস ছাড়া আর কি খেতে পছন্দ করেন? আসলে হাঁসের মাংস খাওয়াটা খুব বেশি পছন্দ যে করেছে সেরকম না, কিন্তু এটা নিয়ে এত বেশি আলোচনা হয়েছে যে এটা চলে এসছে। বাট আমি সব ধরনের খাবারই আসলে খাই, এমন না যে এটা খাবো না বা ওইটা খাবো, এরকম কিছু না। বাট ওইটা খুব আলোচনা এসেছিল। মানে কোনো কিছু বাছবিচার নেই এমনিতে খাওয়া দাওয়া? সেভাবে খুব একটা নেই। ঢাকা দক্ষিণের মেয়র হতে পারলে কি অটোরিকশা বন্ধ করবেন নাকি? অটোরিকশার প্রবলেমটা খুবই কমপ্লেক্স একটা প্রবলেম, এটা বন্ধ করে দেওয়াটা এটা সমাধান না। এটা অনেকটা হচ্ছে মাথা ব্যথা হলে মাথা কেটে দিব, এটা ওই সমাধান না। আপনার কি পরিকল্পনা? আমার জায়গা থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম যখন আমি দায়িত্বে ছিলাম। তো আমি তো সরাসরি সিটি কর্পোরেশনের দায়িত্বে ছিলাম না, মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম। এবং আমারই হচ্ছে এটা রেগুলেশনসের মধ্যে আনা সম্ভব, এবং এটাকে আমাদের বর্তমান যেই গণপরিবহনের সমস্যা সেটা একটা কমপ্লিমেন্টারি হিসেবে ব্যবহার করা সম্ভব। ঢাকা শহরে 22টা ইম্পর্টেন্ট রুটে অটোরিকশা চলা উচিত না, এটা একদম স্ট্রংলি প্রোহিবিটেড হওয়ার প্রয়োজন। এবং অটোরিকশারও এক ধরনের সংস্কার প্রয়োজন। অটোরিকশার বর্তমান যেই ফর্ম অফ অটোরিকশা আছে এটার কোনো রেগুলেশনস নাই, কিন্তু এটার অ্যাসেম্বলিংয়েরও কোনো ধরনের ইয়া নেই, এবং এটা থেকে সরকার কোনো ট্যাক্সও পায় না। তো এটাকে একটা রেগুলেশনসের মধ্যে এনে একটা সেফার ভার্সন তৈরি করে এবং তাদেরকে নির্দিষ্ট জিও ফেন্সিং করে নির্দিষ্ট জোনের মধ্যে অপারেট করার যদি অনুমতি এবং লাইসেন্স দেওয়া হয় তাহলে এটা কমপ্লিমেন্টারি হিসেবে কাজ করতে পারে। এখন যেমন এটা একটা প্রবলেম আকারে হাজির হয়েছে, প্রপার ম্যানেজমেন্টের মাধ্যমে এটাকে আমাদের গণপরিবহনের সমস্যা সমাধানের একটা কমপ্লিমেন্টারি বাহন হিসেবে কাজে লাগানো যেতে পারে। কখনো কি এমন চিন্তা মাথায় আসে যে বাংলাদেশে যদি আবার আওয়ামী লীগ ব্যাক করে তখন কি করবেন?
বাংলাদেশে আওয়ামী লীগ ব্যাক করার আসলে এটা প্রেক্ষাপটের উপরে নির্ভর করবে। আমরা চাই শতভাগ জুলাই গণঅভ্যুত্থানে যে সময় যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার নিশ্চিত করার মাধ্যমে, এবং পৃথিবীতে বিভিন্ন দেশে আসলে এর নজির আছে, যেমন জার্মানিতে নাসিদেরকে তো নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তাদের মধ্য থেকেও একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের প্রসেস আছে। এই প্রসেসের মধ্য দিয়ে কিন্তু যারা অপরাধের সাথে যুক্ত ছিল না বা যারা সেই এই মুজিববাদী রাজনীতি বা হচ্ছে ওই নাৎসিবাদী রাজনীতি এখন বিশ্বাস করে না, তারা আবার সোসাইটিতে মার্জ হতে চায়, একটা প্রসেসের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রসেসের মাধ্যমে কিন্তু সেটা করা হয়েছে। তো বিচার নিশ্চিত করার মাধ্যমে এবং প্রপার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে এর সাথে জড়িত ব্যক্তিরা আসতে পারে। তবে আমার মনে হয় যে এই যে মুজিববাদী রাজনীতি যার মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদের জন্ম হয়েছে, তাদেরকে রাজনীতি করতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত। মুজিববাদী রাজনীতিটা কি? আমরা এই যেই এক ধরনের চেতনা ব্যবসার যেই রাজনীতি, যেটা দিয়ে 2008 সালের নির্বাচনের পর একটা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছে, যে আমি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, তুমি বিরুদ্ধে, এবং এটার সাথে আরও অনেক কিছুর মিশেল এখানে নিয়ে আসা হয়েছে। এখানে সেকুলারিজমের এক ধরনের ব্যাখ্যা তারা তৈরি করেছেন, এবং সেটা দিয়েও তারা তুমি সেকুলার না, আমি সেকুলার, তুমি মৌলবাদী, আমি সেকুলার, এবং মৌলবাদী যাকে সে বলছে তাকে সে সোসাইটি থেকে আলাদা করেছে। ইভেন অনেক বামপন্থীদেরকেও বলেছে, আমরা দেখেছি ক্যাম্পাসে বামপন্থীদের উপরে হামলা হতে দেখেছি। তো এই যে তার মতো করে এক ধরনের ন্যারেটিভ দিয়ে এবং করে দিয়ে তুমি মুজিববাদের পক্ষের এবং বিপক্ষের ফ্যাসিবাদ প্রতিষ্ঠা, এটাকে আমরা সহজ ভাষায় বুঝি আর কি। কখনো কি আফসোস হয় যে আগে একটা সাধারণ জীবন ছিল, বন্ধু বান্ধবের সাথে মানে যা ইচ্ছা তাই করতে পারতাম, এখন মনে হচ্ছে একটা প্রেশার সারাক্ষণ মাথার মধ্যে? আমি যদি সুযোগ পেতাম কোনো, যে তাহলে আমি আগের জীবনে ফিরে যেতে চাইতাম। তবে এখনো আমার মনে হয় যে একটা সুযোগ বাংলাদেশের মানুষ আমাদেরকে দিয়েছে বাংলাদেশের জন্য কাজ করার এবং মানুষের জন্য। এখন তো নিশ্চয়ই রাজনীতিবাদে অন্য কিছু ভাবছেন। তো সেই জায়গা থেকে এই সুযোগটাকে কাজে লাগানো উচিত। এটা খুব রেয়ারলি মানুষ পায়। আমরা কি ছিলাম, আমরা ক্যাম্পাসে স্টুডেন্ট অ্যাক্টিভিজম করতাম। গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশের জনগণ মনে করেছে যে আমরা তাদের নেতৃত্ব দিতে পারি, তারা আমাদের উপর ভরসা রেখেছে, তারা আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছে, তারা জীবন দিয়েছে, এবং পরবর্তী রাজনৈতিক অগ্রযাত্রায়ও তারা আমাদের সাথে আছে। আমরা খুব কম আসনে ভোট করলেও আমাদেরকে ভোট দিয়েছে, এবং সামনের দিনও আমরা যে কোনো জায়গায় গেলে সাধারণ মানুষ, অন্যান্য রাজনৈতিক দলের তো নেতাকর্মীরা আছে, আসে দেখতে, কথা বলতে, আমাদের সাথে সাধারণ মানুষরা আসে দেখতে, কথা বলতে, এবং তারা একটা প্রত্যাশা রাখে আমাদের থেকে যে আমরা ভালো কিছু করব। তো ওই প্রত্যাশা পূরণের জন্য কাজ করতে চাই, এবং রাজনীতি সেটার একটা পাথেয় হতে পারে। শেষ একটা অনুরোধ করে অনুষ্ঠানটা শেষ করতে যাচ্ছিলাম। আমি মাঝে মধ্যেই মানে আপনার অনেক ক্লিপ দেখলাম ভাইরাল হলো, আপনি গান গাচ্ছেন, গিটার বাজাচ্ছেন। তা আপনার কোনো প্রিয় গান বা কবিতার দুটো লাইন আমাদের দর্শক? আমি যে ধরনের গান করি সাধারণত সেটা একক গান না আর কি, সেটা কোরাসের মধ্যে টিম ওয়ার্ক হয়। তো কোনো প্রিয় কবিতা আছে নাকি? আমি আসলে কবিতার খুব একটা ফ্যান না, পড়তাম, তবে আমি অনেকের কবিতাই পড়তাম, কারণ সেখানে অনেক ইনসাইট পাওয়া যায়, কিন্তু কখনো কবিতা চর্চার মধ্যে ছিলাম না আর কি। দর্শকদের উদ্দেশ্যে শেষ কিছু বলতে চান নাকি? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে বাংলাদেশ একটা সংকটময় সময় পার করছে, এবং বাংলাদেশকে আমরা এই সময়ে এই জায়গা থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন এদেশের জনগণ দেখেছে, এবং এদেশের অনেক মায়ের সন্তানেরা জীবন দিয়েছে। সেটার জন্য আমরা কাজ করতে চাই, এবং আমরা আহ্বান জানাতে চাই যে আমাদের এই অগ্রযাত্রায় আপনারা আমাদের সাথে, এই লড়াইয়ে আমাদের সাথে থাকবেন, বিভিন্ন ফরম্যাটে যেভাবেই থাকতে চান, যেভাবেই থাকতে পারেন। এবং সামনের দিনে আমরা বাংলাদেশের যে চিরাচরিত রাজনৈতিক পরিস্থিতি আমরা দেখেছি, সেখান থেকে একটা ইতিবাচক রাজনীতির দিকে বাংলাদেশকে নিয়ে যেতে চাই। জনাব আসিফ মাহমুদ সজীব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে এতক্ষণ সময় দিলেন। আরও অনেকক্ষণ আড্ডা দিতে পারলে আমার পার্সোনালি খুব ভালো লাগতো। সময় আজকে সায় দিচ্ছে না, অনুমতি দিলে আজকে অনুষ্ঠানটা এখানে শেষ করতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। দর্শক, এরই সাথে শেষ করছি আজকের মুক্তমঞ্চ। যারা তখন আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।